আমি ভয়, সেই ভয় যে সবার বিরুদ্ধ রাত জাগার কারণ। যাবে সেখানে যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে। অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। এই 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 বৌঠান, এই একটা নাড়ু নিলাম। হ্যাঁ, কি করছো ভাই? সেই ছোট্টটি আর নেই তুমি যে সারাক্ষণ বৌঠান বৌঠান করবে। সত্যি আদর করলে ঠাকুরপো আমার মাথায় উঠে যায়। এবারে ঘরে একটি সুন্দরী বউ নিয়ে আসতে হবে, তবে বুঝবে এক মন চাল কত সের। আরে আরে বৌঠান, কি করছো? লাগে তো নাকি? কান ধরলে কেন? আচ্ছা 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 বাবা, রেখে দিচ্ছি তোমার নাড়ু। এবারে তো ছাড়ো আমায়। উফ, কথা দিলাম পুজোর আগে নইব নইব চ। ও ঠাকুরপো, আকাশে ওটা কি গা? পিদিমের শিখার মতো। এই হ্যাঁ, তাই তো, এটা তো মেটিওরয়েড, কিন্তু এত বড়। মেটি ধুর ছাই, তুমি কি যে বলো না ভাই, বুঝি না কিছুই। আরে বাবা, ওটা হলো বাইরের সৌরজগৎ থেকে আসা একটা উল্কাপিণ্ড। এই কিন্তু বৌঠান, এই মনে হচ্ছে না ওটা আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে? হ্যাঁ গো, ও কি হবে গো ঠাকুরপো? বাড়ির সবাইকে ডাকতে হবে এবার। বাড়ির সবাই কে কোথায় আছো? বেরিয়ে এসো। বাবা, মা, দিদি, ও ছোট বউ, মানদা, ও মানদা, কোথায় গেলি রে? বলি, কি হয়েছে কি এই ভর সন্ধ্যাবেলায়? হ্যাঁ, দেখুন না বাবা, কি একটা আকাশ থেকে উড়ে আসছে আমাদের বাড়ির দিকে। এই এ তো উল্কা। সকলে বেরিয়ে এসো বাইরে। রাজেন্দ্র, বিলাস, তোমরা হাঁ করে কি দেখছো? বেরিয়ে এসো তাড়াতাড়ি। তুমিও এসো বাবা, গুরুচরণ মেয়েকে নিয়ে চলে এসো। এত বড় বড় উল্কা নিয়ে আমি কি করব? তুমিই বলে দাও আমায়। বাবু মশাই, আমি কি বলি যে এই উল্কার পাথরের মূর্তি বানিয়ে সংরক্ষণ করে রাখুন, অনেক অর্থ পাবেন। আমি আপনাকে বলছি, কথা দিলাম, ঠকবেন না। কি, কেমন আছেন সকলে? ভালোই আছেন আশা করি। নমস্কার, আমি রূপঙ্কর। আপনাদের ভালোবাসায় একটা দীর্ঘ বিরতির পর দি টেলস অফ ফিনিক্স আবারও ফিরল তার গল্পের সরণিতে। আর এবার কাকে নিয়ে ফিরল? এবার আমরা ফিরলাম একদম নতুন এক চরিত্রকে নিয়ে, যিনি গল্প বলতে ভালোবাসেন, নিজেকে পরিচয় দেন এক বিশেষ দেবতার অংশ হিসেবে। কে তিনি? তিনি কোন দেবতারই বা অংশ? সব উত্তর মিলবে আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই বিশেষ নিবেদন। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া, রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দি টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। আসুন শুনে নি দি টেলস অফ ফিনিক্স অরিজিনালসের বিশেষ নিবেদন দুর্গামতি। গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, তাই পুরো গল্পটি শুনে সঠিক উত্তরটি লিখে যান কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব পরবর্তী গল্পে। আর এখন শুনতে থাকুন দুর্গামতি। তখনও শরতের আকাশে মেঘের ভেলা দেখা যায়নি। আসন্ন শারদিয়ার কাশফুলের কোমল শুভ্রতায় ভুবন ভরে উঠতে দেরি আছে কিছুটা। আমি এই পত্রখানি পেয়েছি একজন মহান দিগ্বিজয়ী মানুষের কাছ থেকে, তবে তাকে কতটা মানুষ আর কতটা থাক, বাকিটা না হয় আপনারাই গল্পে বুঝে নেবেন।
অবশ্যই এখানে পেয়েছি বলাটাও ভুল। বলা ভালো আমি এই পত্রটি জোর করে পেয়েছি। এই আশ্বিনে আমাদের 5 মহলা বাড়ির উত্তর প্রান্তে শেউলি গাছের তলায় বড় করে রাজশাহী ঠাকুরানী মা জগজ্জননীর পূজা হয়। মৃন্ময়ী দেবীকে সচেতন চিন্ময়ী রূপে প্রকাশিত করার জন্য জোর কদমে তাই প্রস্তুতি আরম্ভ হয়েছে। না, আমি এ বাড়ির কে সেটা আপনার এই গল্পে জানতে পারবেন না। আমার পরিচয়টাই বা কি তাও আমি এখন বলতে পারবো না। আমি কে তার পরিচয় আপনারা পাবেন গল্পের একদম শেষে। তবে এটুকু জেনে রাখুন, আমি এক বিশেষ সূত্রে গাঁথা ব্যক্তি, যে কিনা এমন একটি বিচিত্র বস্তু খুঁজছি যা ভূমালোকে আদৌ কি পাওয়া যায় তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। এবারে সোজাসুজি আসি পত্রটার বিষয়। অবশ্যই এটাকে একটি পূর্ণাঙ্গ গল্প বা সত্যি ঘটনা বললেও হয়তো ভুল হবে না। তবে জোর দিয়ে বলতেও পারি না সবটা সত্যি, কারণ আমি নিজের চোখে কিছুই দেখিনি, সবটাই পড়া। অবশ্যই বিশ্বাস যে পূর্ণ মাত্রায় করেছি তা জোর গলায় বলতে পারি। বলা যায় আদি শক্তির প্রভাবে বিশ্বাস প্রাপ্তি ঘটেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের পাশ দিয়ে যাওয়ার সময় সেদিন এই চিঠিটা আমি পাই। আরও একটি অন্য চিঠি পোস্ট করতে যাওয়ার সূত্রে। সেদিন নিতান্তই ঝড় বাদলার দিন। পরপর দুরাতে এত বজ্রবিদ্যুৎ সহ মেঘ ধরিত্রীতে ভেঙে পড়েছে যে রাস্তাঘাটে জল জমে ছোটখাটো নদী অববাহিকার সৃষ্টি করেছে। এক হাঁটু জল পার করে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। মনে মনে বড্ড চিন্তা হচ্ছিল এই পুজোয় আবার জল বাদলা যেন না হয়। যদিও আত্মশক্তি বা আদিশক্তির থেকে তেমন কোনো সংকেত এখনো আমি পাইনি। হঠাৎ কে একটি দীর্ঘদায়ী বয়স্ক গোছের লোক অন্ধকারে ঝড়ের দাপটে আমাকে রীতিমতো ঠেলে ঠুলে অগ্রসর হতে চাইলে আমি তাল সামলাতে না পেরে কাদা জলে নিমজ্জিত হতেই যাচ্ছিলাম। ঠিক তখনই সে আমার কবজিটা সজোরে ধরে নিলে। সে যাত্রায় কাদা জলে পড়ে যাওয়া থেকে বিরত থাকলাম বটে, কিন্তু এক মুহূর্ত পরে সবটা বুঝে উঠতে না উঠতেই দেখলাম ভদ্রলোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর অন্ধকারে অনেকটা দূরে মনে হলো তিনি দূরে ফুটপাত থেকে আমাকে একবার পর্যবেক্ষণ করলেন। তারপর ধীরে সুস্থে খোঁড়াতে খোঁড়াতে নিশ্চিন্তে হেঁটে চলে গেলেন। চোখে ধাঁধা লেগে গেল আমার। জলের ঝাপটায় আমি সেই প্রায় অন্ধকার রাস্তায় নিমেষে যেন অন্ধ হয়ে গেলাম। বৃষ্টিটা একটু ধরলে সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। নিজের চিঠিটাও আর ডাকে দেওয়া হয়নি। কেমন যেন ইচ্ছে করল না আর। ঠাকুর দালানে উঠে এসে মাতৃমূর্তির দিকে তাকিয়ে চোখটা মনটা জুড়িয়ে গেল। এখানে দেবীর মুখ ও শরীরের সব অংশ রং করা হয় প্রাকৃতিক রঙের দ্বারা। গাত্রে প্রথমে সরু করে খড়িমাটির আবরণ চাপানো হয় যাতে রং ভালো ধরে। তারপরে দেওয়া হয় হরিতাল বা হলুদ রং, যা দিয়ে মুখ ও হাতের রং করা হয়। গেরুয়া মাটি চাপিয়ে কখনো কাপড় বা মায়ের ঠোঁট টিপ রঙিন করা হয়। আবার কাজল দিয়ে চোখের আউটলাইন, ভ্রু ইত্যাদি করা হয়। এক রাতের মতন মেথি বীজ জলে ভিজিয়ে রেখে বা গাছের রস ফুটিয়ে আঠা বানিয়ে এসব রং চাপানো হয়। তবে ৭৬-এর পর সিনথেটিক রঙের উদ্ভব হয়েছে কিছু জায়গায়। সন্ধ্যা হয়ে এসেছে। হালকা ফুরফুরে উত্তুরে হাওয়া বইছে। বাড়ির অন্দরে উটনো কাটছে বাড়ির মেয়ে মানুষেরা। পুরুষেরা কেউ বাইরে, কেউ বা শহরে নামকরা কোম্পানির চাকুরিজীবী। দুর্গাপূজার আগে আগে সবাই এ বাড়িতে মাথা গলাবে। দালানে কাশ্মীরি গালিচায় বসে বসে ঠাকুর করা দেখতে লাগলাম। কি মনে হতে আমার লেখার ডায়েরিটার কথা মনে পড়ে গেল। আমি দৈনন্দিন জীবনযাপনের সমস্তটা একটা খাতায় লিপিবদ্ধ করে রাখি। এ আমার চিরকালের স্বভাব। সেই খাতা বের করতে গিয়ে হঠাৎ করেই একটা জিনিস দেখে বেশ আশ্চর্য হলাম। একটি চকচকে খাম বইয়ের ভিতরে রাখা কাগজপত্রের মধ্যে থেকে উঁকি দিচ্ছে। একটু মোটা সোটা খাম, কিন্তু নেড়ে চেড়ে দেখলাম এ তো আমার নয়। আমার হলে আমি ঠিকই বুঝতাম। বার কয়েক নেড়ে চেড়েও কিছুই বোধগম্য হল না। খামের ওপরে ও সামনের দিকে কিছু লেখা নেই,
কিন্তু উল্টো পিঠে শেষের দিকে একদম করে লেখা আছে প্রকাশনার নাম, ঠিকানা এবং একটি নাম। প্রকাশনা সংস্থা যুগান্তরীয়, গণেশচন্দ্র অ্যাভিনিউ, কলকাতা। নাম শ্রীমান শরণ স্মৃতি মুখোপাধ্যায়, সাংবাদিক। ভাবলাম একবার খুলে দেখি, তারপর ভাবলাম না থাক, অন্যের লেখা চিঠি পড়া পাপ। তবুও বড্ড ইচ্ছে জাগল চিঠিটা খুলে রাখার, হয়তো চিঠির ভেতরে লেখকের ঠিকানা পাওয়া যেতে পারে। এই ভেবে সেটাকে খুলেই ফেললাম। অনেকগুলো গুচ্ছের কাগজ, বলা ভালো এগুলো কোনো গল্পের ম্যানুস্ক্রিপ্ট। দেখলাম প্রথমেই লেখা আছে একটা বড় করে শিরোনাম, এক অত্যাশ্চর্য ব্যক্তির কাহিনী। খুব সম্ভবত কোনো পত্রিকার সম্পাদকীয় লেখালেখির খসড়া কাগজ। সৃষ্টির আদিশক্তি থেকে আমার কিছু শক্তি প্রাপ্ত, তাই আমি সেই সব শক্তির ব্যবহার না করতে চাইলেও তা আপনা আপনিই হয়ে যায়। পুরোদস্তুর নেড়ে চেড়ে যা বুঝলাম, সমগ্র লেখাটি পড়ে উদ্ধার করতে 311 মিনিট এবং 40 সেকেন্ড, অর্থাৎ 5 ঘন্টা 11 মিনিট 40 সেকেন্ড লাগবে। গায়ের উত্তরীয় আরো কিছুটা গায়ে কুণ্ডলি পাকিয়ে জড়সড় হয়ে পড়তে বসে পড়লাম। আজ 30শে ভাদ্র 1385 বঙ্গাব্দ, ইংরেজি সন 1978, শনিবার। এই লেখাটির ব্যাপ্তার্থ কতখানি আর কতখানি বা সত্যি মিথ্যে তা আমি জানি না, বোধ করি কোনোদিন জানতেও পারবো না। আমি আমার জীবনে এত উন্নত মানের গল্পগাথা কখনোই শুনিনি। অবশ্য মনে মনে এক অত্যেন্দ্রিয় সত্তার দ্বারা বারে বারে এই সকল গল্পে বিশ্বাস করতে আপনা আপনিই মন করেছে। জানি না কেন, মন থেকে না মানলেও ভক্তির জোরেই হয়তো আরো জোরালো হচ্ছে এই আকাঙ্ক্ষা। এই গত মাসের শেষ সপ্তাহের মঙ্গলবার দুপুরবেলার কথা। যাচ্ছিলাম উত্তরপাড়া। একটি আশ্চর্য দৈবিক ক্ষমতা সম্পন্ন শিশুর জন্ম নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারই জন্য অফিস থেকে আমায় পাঠানো হয়েছে খবর সংগ্রহ করবার জন্য। আমি এসব জিনিস অফিসের টেবিলে বসেই ইন্টারপ্রিটেশন করতে চাই, কিন্তু নসুবাবু মানে আমার বস আমায় রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। এই ফিল্ডের কাজটি ওনার গুণধর ছেলে অর্থাৎ বিলেশ করে আসছে এই কমাস যাবৎ, কিন্তু যবে নিরঞ্জনবাবু মারা গেলেন তবে থেকেই সে নিজে এসে এই পদ হাতিয়েছে বাপের পাকা টাকে হাত বুলিয়ে। বাবুর নাকি এই কাজটা চাই, কারণ এই কাজে অনেক অ্যাডভেঞ্চার আছে। আহা হা হা, তা সে আজ আর আসেনি। কটা দিন বাপের টাকায় আমোদ প্রমোদ করবে বলে ছুটি নিয়ে চলে গেছে কার্শিয়াং, তার অত্যন্ত ছিঁচকে চ্যাংড়া বন্ধু মণ্ডলীদের সাথে। যাকে সেসব কথা, ওসব কথা ভাবলেই না আমার গা জ্বলে যায়। অবশ্য আমি এইসব লেখা কিন্তু পাঠাবো না সম্পাদক নবেশচন্দ্র তালুকদার ওরফে নসুবাবুকে, না হলে আমার যে ওই 450 টাকার চাকরিটা হাত ফসকে যাবে সেটা আর বলে দিতে হয় না। সবটাই আমি আপাতত লিখে রাখছি আমার এই দাদুর ব্রিটেন থেকে আনা পুরনো মান্ধাতা আমলের ডায়েরি কাম খাতায়। পরে টাইপ করেই রেখে আসবো নসুবাবুর ডেস্কে। ওনার কাছে আবার ওই টাইপ ছাড়া লেখা গৃহীত হবে না এমন কড়া শাসনপূর্বক জবানবন্দি তিনি আগে ভাগেই দিয়ে রেখেছেন। কি আর করা যাবে। রামহরি না কি নাম ওই মুটেটা, যেদিকে বলল সেদিকেই তো পা বাড়িয়েছি। সামনেই নাকি 5 মিনিট যেতে হবে, তবুও কোনো বাড়ির নেম প্লেটে সে নামটা আমি পেলুম না। বুঝলাম এটাও কোনো গাঁজাখুরি গাল গল্প। কেউ এর সুস্বাদু গন্ধ ছড়িয়ে দিয়েছে, আর আমাদের নসুবাবুর টিকলো নাকে সেই গন্ধ গিয়ে লেগেছে। ব্যাস অমনি উঠে পড়ে লেগেছেন। আমি একজন অত্যন্ত সাধারণ ব্যক্তি,
এসব বিষয়ে তেমনভাবে আর উৎসাহিত হই না। কি করব তাই ভাবছি, এমন সময় একটু চা খাওয়ার ইচ্ছে জাগলো মনে। বাঙালি চা আর দুর্গাপুজোয় কখনোই কম্প্রোমাইজ করে না। সোজা বের হলাম চায়ের দোকানের খোঁজে। সামনের মোড় ঘুরেই রাস্তার একপাশে ছোট্ট টিমটিম করছে দোকানটা। একটি বয়স্ক লোক চা বানাচ্ছেন। ছোট কাচের চৌকিটার উপর গিয়ে বসলাম। আগে থাকতেই একটি মাঝবয়সী লোক সেখানে বসেছিল। তার হাতে একটি দারুণ অত্যাধুনিক অলিম্পাস ট্রিপ 35 ক্যামেরা। কিছু বোধহয় সেটিং করতে ব্যস্ত। এই ক্যামেরা আমার কাছে থাকলে আমি নিজেকে রাজার চেয়েও কম কিছু মনে করতাম না। কিন্তু আমার মাইনে তো মাত্র 450 টাকা। এমন ক্যামেরা কিনতে গেলে খরচা করতে হবে মাত্র 2 মাসের মাইনে, যা এই বাংলা চড়া বাজারে সম্ভব নয়। লোভ লাগলো বটে, তবে তা সংযত করে হেসে জিজ্ঞাসা করলাম, আপনার ক্যামেরাটি দারুণ সুন্দর। এমন একটি শখ আমার বড় প্রাচীন যুগ থেকে। এই পুজোর আগে একখানা নিতাম, কিন্তু ওই আর কি, ভাগ্যবিধাতা সহায় হননি। আচ্ছা, তাই বুঝি? তা কি করা হয় মশাই? দেখে তো মনে হচ্ছে বড্ড সম্ভ্রান্ত পরিবারের ছেলে। হইতে আছে নাকি? আপনি তো মশাই মুখ দেখেই ব্রাহ্মণ বাড়ির কিনা বলে দিলেন। হ্যাঁ আছে, তবে ব্যবহারে কমই আসে। বাবার জ্যাঠামশাই মিলেই বাড়ির পূজা অর্চনা করে থাকেন। বুঝলাম। তা আপনার নাম ধাম তো কিছুই জানা হলো না মশাই। থাকা হয় কোথায়? আমার নাম শিবেশ্বর গঙ্গোপাধ্যায়। বাড়ি খানাডাঙ্গা, দুর্গাবাটি। বুড়ো বটগাছতলা পেরিয়ে যে 5 মহলা বাড়িটা, ওটাই আমাদের বাড়ি। ওই বাড়ির নাম আছে একটা পদ্মাশ্রয়। আমি আগে পড়াশোনার জন্য থাকতাম মেদিনীপুরে। এখন এখানেই সাংবাদিকতার পাশাপাশি ওই ফটোগ্রাফি করি আর কি। কুমোরপাড়া থেকে প্রস্তুতি দেখে এলাম, বেশ লাগলো। আরে বাহ মশাই, আপনার তো দেখছি দারুণ ব্যাকগ্রাউন্ড। কিন্তু বুঝতে পারলাম না আপনার বাড়ির নামখানা এমন কেন, পদ্মাশ্রয়। শিবেশ্বর দুটো চায়ের হাঁক পারল। আমি আর ও একটা করে চায়ের কাপ তুলে চুমুক দিলাম। এই শ্রাবণের মেঘলা দুপুরে এমন করে চা খাওয়ার আমেজটাই আলাদা। ও একটু ইতস্তত করলো মনে হলো, তারপর চারিদিকে একবার সন্ত্রস্ত দৃষ্টি নিক্ষেপ করে কিঞ্চিৎ ভয়ের সাথে বলল, বলছি, তবে সে অনেক বড় গল্প, হয়তো পুরোটা বলা নাও হয়ে উঠতে পারে। আপনার হাতে সময় হবে তো? আমি তো শুধু ছবি তুলতে বের হয়েছি, আমার বিশেষ কাজ নেই। আপনি কি করেন আর নাম? সময় আছে বই কি, যে কাজে এসেছিলাম তার হলো কই। ও হ্যাঁ, আমার নাম শরণ স্মৃতি মুখোপাধ্যায়। পেশায় আমিও একজন সাংবাদিক। এখানে এসেছিলাম এক কাজে, একটা ভুল খবরের তল্লাশি করতে। শিবেশ্বর কবজিতে আটা ঘড়িতে সময় দেখে আবারও বলতে শুরু করলো, বাহ, তাহলে আপনার সাথে জমবে ভালোই, কি বলেন? হ্যাঁ, তো এবারে আসল বিষয় আসি। আসলে পদ্মাশ্রয় নামটা রাখার একটি বিশেষ তাৎপর্য আছে। আমার ঠিক জানা নেই, তবে যেটুকু বাবা মশাইয়ের থেকে শুনেছি, তিনি বলেন আমাদের বাড়িটা নাকি একটি উল্কার ওপর দাঁড়িয়ে আছে। আজ থেকে প্রায় 300 বছর আগে হবে। একদিন দেবীপক্ষের রাতে নাকি এই উল্কা ছুটে আসে আকাশ থেকে। রাতের বেলায় বাড়ির বউরা বলে অনেক প্রকাশ তার থেকে নির্গত হচ্ছিল এবং একটি গোলাপি পদ্ম ফুলের মতো আভা ছড়িয়ে পড়েছিল সারা আকাশে। উল্কাটা আমাদের বাড়ির একদম গা ঘেঁষে পড়ে এবং পরবর্তীতে একটি পুকুরের আকার নেয়। আপনি আজও গেলে সেখানে সেই পুকুর দেখতে পাবেন। সম্পূর্ণ অজানা এক পাথরের তৈরি উল্কা। কেউ বলতে পারেনি সেটা আসলে কি দিয়ে গড়া।
বিরাট ভারী সেই পাথর নাকি হাতি দিয়েও এক কলমও নড়েনি। অত বড় উল্কা দেখে আমার প্রপিতামহের বাবা রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়ের মাথায় হাত পড়ে যায়। তিনি অত বড় জিনিসটাকে সরাবেন কিভাবে? তখন বাড়ির জামাই বলেন যে সেই উল্কাকে খণ্ড খণ্ড করে মূর্তি ইত্যাদি বানানো যেতে পারে। খুবই গোপনীয়তার সঙ্গে তেমনই কিছুটা হয়। তবে সেসব মূর্তি নাকি আশ্চর্য উপায়ে উধাও হয়ে যেতে শুরু করে। বলা হয় নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত ওই মূর্তির কথা জানতেন। তিনি পর্যন্ত সে সকল মূর্তি নিয়ে নিতে চান মোটা টাকায়, এবং পরিণতি হিসেবে নাকি তারই প্রভাবে তিনি ক্ষমতাচ্যুত পর্যন্ত হন, এমনটাই জানিয়ে যান আমার দাদুর বাবা রামদেব গাঙ্গুলি। এসব তো গেল, কিন্তু বাদ সাধে ডাকাত দল। কোনো এক অমাবস্যার রাতে নাকি ডাকাত পড়ে আমাদের বাড়িতে। তারাই সেসব মূর্তি চুরি করে। আজ পর্যন্ত তার হদিশ কেউ পায়নি। তবে মজার বিষয় হচ্ছে, একটি ছড়ার জন্য সেই পুরো গল্পটাই আমি ছোট থেকে বিশ্বাস করতে শুরু করি। বলতে গেলে এর পেছনে নিগূঢ় ভয়ই কাজ করত বেশি। ব্যাস। এই ইতিহাস তো সত্যিই চমৎকার। তারপর আর কি, সেই উল্কাপিণ্ড ভেঙে ভেঙে মূর্তি গড়তে সময় লাগে প্রায় 2 বছর। সেখানে ছিল বিভিন্ন দেব দেবীর মূর্তি। শিব, পার্বতী, বিষ্ণু, ব্রহ্মা, কেউ বাদ যাননি। প্রায় 33 কোটি দেবদেবীর বেশি, চেনা অচেনা দেবদেবী। 33 কোটি? বলেন কি? সত্যি? লাইক 33 crores? না না, একদমই তা না। 33 কোটি মানে যেটা আপনি যা ভাবলেন তা একদমই নয়। এটা ছিল ইংরেজদের ভুল অনুবাদের নিদর্শন। ওরা কোটি ক্রোড় বলে চালিয়ে দিয়েছে, আর মূর্খ বাঙালিরা এটা কি গোগ্রাসে গিলে খেয়েছে। কোটি কথার অর্থ প্রকারভেদ, যাদের মধ্যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু এবং 2 দেবতা সামিল। তার মধ্যে দেবতা হিসেবে ইন্দ্র এবং ব্রহ্মার উল্লেখ আছে। এই ব্রহ্মাকে নিয়েই আমাদের যত আয়োজন বিয়োজন। সেই উল্কাপিণ্ড সরিয়ে দেওয়াতে দেখতে পাওয়া যায় একটি বিরাট আকার গর্ত, যা সৃষ্টি হয়েছে ওই উল্কার দ্বারা। আর সেই গর্তে আজকের ওই দিঘি, যা এখন কমল দিঘি নামে পরিচিত। সারা বছর সেই জলে কমল অর্থাৎ পদ্ম ফুটে থাকে, তাই এই নামকরণ। আর সেই ছড়ার বিষয়টা? শিবেশ্বর কবজিতে আটা ঘড়িতে সময় দেখে আবারও বলতে শুরু করলো। বলছি, দেবীপক্ষের রাতে দুর্গা আসে সাথে, উমার আছে 2টি বাহন, নলি ছিঁড়ে কাটে। উল্কায় দেখি ব্রহ্মলোকের গল্প কিছু লেখা, ভয়ের কিছু রয়েছে যেথা ভয় শূন্য মাঠে। ছোটবেলায় এই ছড়া শুনিয়ে আমাদের ভয় দেখানো হতো। বাড়ির বড়রাও বলতেন ওই পুকুরে নাকি অন্য জগতের কিছু আছে, যা বাড়ির অন্দরে রাতের বেলা ঘোরাফেরা করে। উল্কাপিণ্ডে সংস্কৃত ভাষায় কিছু লেখা ছিল। তা থেকেই মনে করা হয় ওই উল্কাপিণ্ড অন্য জগতের, এবং সেই থেকেই ও বাড়ির নাম হয় পদ্মাশ্রয়। অবশ্য হাই স্কুলে উঠে আমি এসবে বিশ্বাস করতাম না বেশি। পরে শুনেছিলাম রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়ের মাথায় এক বুদ্ধি আসে। তিনি ঠিক করেন ওই ফাঁকা জায়গাতে একটি মস্ত বড় জলাশয় বানাবেন। শুদ্ধ জল দিয়ে পরিপূর্ণ করা হবে ওই জায়গাটা। তাই হয়। সেই 150-200 বছর আগে থেকেই কমল দিঘির জল স্থির হয়ে আছে সেখানেই, আজও ঠিক তেমনি আছে। এ তো দারুণ স্টোরি মশাই। এ নিয়ে রীতিমতো একটি পূর্ণাঙ্গ গল্প লেখা যায়। আমার পত্রিকার কলামের জন্য আমি এই স্টোরিটা কভার করতে পারি। অবশ্য আপনিও তো সাংবাদিক, এমন ঐতিহ্যপূর্ণ গল্প হয়তো নিয়েছেন। না, তা সম্ভব হয়নি। কেন? আসলে যতবারই চেষ্টা করেছি ততবারই হয় সেই লেখাটি উধাও হয়ে গেছে বা ছেঁড়া অবস্থায় পেয়েছি। এই কাহিনী মুখে বলে অন্য কাউকে বলতে গেলে হয় কোনো কাজে পড়ে ছুটতে হয়েছে, কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছি। জানি না
আপনি ব্যতিক্রম কিনা। বাড়ির অন্দরমহলের লোকেরাই সেই গল্প বলতে চায় না। তাদের কথা অনুযায়ী ওই উল্কা সৌভাগ্য ও অভিশাপ দুটোই এনেছে। জমিদার রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়ের জীবন অতিষ্ঠ করেছে ওই উল্কা এবং তার পার্শ্ববর্তী সকল ঘটনাবলী। যেহেতু তিনি মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয়, তাই সবার আগে তাকে ধীরে ধীরে খায় সেই উল্কা। অতি কম বয়সে অজানা কোনো এক রোগে মারা যান তিনি। বাড়ির বাইরের সকলের কাছে সেই উল্কার অস্তিত্ব তিনি রাখতে চাননি। উল্কা পড়ার পর যে শব্দ উৎপন্ন হয় সেটা ক্রোশ ক্রোশ দূর থেকেও শোনা যায়। তাই তিনি একটি মিথ্যা গল্প ফেঁদেছিলেন যে তা ছিল কামানের শব্দ, যে কামান তিনি পর্তুগিজ আক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বানিয়েছিলেন। সে রাতে সেটি প্রথম টেস্ট করা হয়। ভাগ্যক্রমে ওই বৃহৎ বাড়ির গা ঘেঁষে উল্কা পড়ার স্থানটি ছিল আমাদের চাষ জমি, তাই এক প্রকার গোপনে সেই সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল। অভিশাপ না হয় বুঝলাম, কিন্তু সৌভাগ্য? আমাদের বাড়িতে সেই উল্কা আসার পর থেকে সবার মধ্যে অলৌকিক এক ক্ষমতার ছিটে ফোঁটা যেন ছড়িয়ে পড়ে। বাড়ির ছেলেদের গান বাজনা, ছবি আঁকা, অভিনয়, ক্রিকেট, রান্নাবান্না এসব নিত্য নতুন নানান আগ্রহ দেখা যায়, যা তারা কাজের চাপে ছেড়ে দিয়েছিলেন বা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর ফলে সকলের নাম ডাক দিক বিদিকে প্রচুর ছড়িয়ে পড়ে। অর্থপ্রাচুর্যও কিছু কম ছিল না আমাদের। আমার মুখ থ হয়ে গেল। এমন কাহিনী আমি নিজের জীবনকালে কখনো শুনিনি। বললাম, দুর্দান্ত মশাই, দুর্দান্ত। এবারে বুঝতে পারলাম আপনার হাতে ওই অলিম্পাস ট্রিপ 35 এলো কি করে। ফটোগ্রাফির শখটা কোথা থেকে এসেছে সবটা এবারে খোলসা হলো। শিবেশ্বর এতক্ষণ গম্ভীরভাবে সবটা বলছিল। এবারে সে দম ফাটা হাসি হেসে উঠল। আমিও তাতে গলা মেলালাম। তারপর বললাম, কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন কি? আপনি এই পুরো ঘটনার বিস্তারটা বলার মধ্যে কোনোরূপ বাধা সৃষ্টি হয়নি, কিন্তু এটাও কি দৈবিক না কাকতালীয়? তাই তো, সত্যিই ঠিক বলেছেন। বিষয়টা আমিও লক্ষ্য করিনি। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেছেন পুরো ঘটনাটাই? করেছি, তবে অর্ধ গোলকটাকে পূর্ণচন্দ্র বানাতে পারছি না। জায়গাটা একবার চাক্ষুষ দেখতে পারলে ভালো হতো। বলছেন, এটা কিন্তু আমার সৌভাগ্য হবে দাদা। আসলে আমিও চাই এত বড় ঘটনাটা জানুক গোটা পৃথিবী। আপনাকে যখন এই ঘটনাটা পুরোটা বলতে পেরেছি, তার মানে আপনি চাইলে এই ঘটনা লিখতেও পারবেন। তাহলে শিবেশ্বর বাবু, আমার একটা ছোট্ট প্রস্তাব আছে। আমায় একবার নিয়ে যাবেন সেখানে? আমার না সেই স্থানটা দেখতে বড্ড ইচ্ছে করছে। শুনেছি খানাডাঙ্গা এখান থেকে তো বেশি দূরে নয়। আপনি যাবেন? চলুন না, ভালোই হবে তাহলে। কালকে ভোরের দিকে রওনা হওয়া যাক। আর কালকে রোববার আছে, ছুটিও থাকবে। কি হবে তো? আলবাত হবে মশাই। তাহলে এই মোড়েই দেখা করা যাবে। এক কাপ চা খেয়ে উঠে পড়বো বাসে। আজ 1 আশ্বিন 1365, ইংরেজি সন 1978, রবিবার। আজ সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে আচমন সেরে স্ত্রীর হাতের কয়েকটি বৃহৎ সাইজের কচুরি খেয়ে চলে এলাম গতকালের চায়ের দোকানের কাছে। হাতে আর মাত্র 5 দিন। এই 5 দিনের মধ্যেই আমাকে 2টো হট সেলিং গল্প নসুবাবুর মুখে ছুঁড়ে মারতেই হবে, নইলে যে কেলেঙ্কারি হবে তা নিয়ে আমার আর কিছু বলার বাকি রাখে না। ছেলের কাজ আমার ঘাড়ে চাপিয়ে বাবু নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন বোধহয়। খানাডাঙ্গায় গিয়ে যদি এই স্টোরিটা কভার করতে পারি তাহলে দারুণ একটা ব্যাপার হবে। যাই হোক, আমি আমার ঝোলা ব্যাগে ডায়েরি, পেন, জলের বোতল ও একটা ভালো মানের বাইনোকুলার এনেছি।
এটায় ফাঁকি দেওয়া আমার সম্ভব নয় কিছুতেই। এই বাইনোকুলারটা আমি প্রায় কখনোই হাতছাড়া করি না। বাবার মৃত্যুর আগে তিনি এটা আমায় দিয়ে যান এবং তখন থেকেই এটা আমার সঙ্গে সঙ্গেই ঘোরে। আমি অপেক্ষা করতে লাগলাম শিবেশ্বরের জন্য। ও যে কোনো মুহূর্তে এসে হাজির হবে। কালকে চলে যাওয়ার আগে ও বলেই গেছিল এখানে দাঁড়াতে। সেই মতো কিছুক্ষণ পরেই ও এসে হাজির হলো। ওর একটা ছোটখাটো বর্ণনা এখানে দিয়ে রাখে। ছিমছাম গড়ন, মাথায় কোঁকড়ানো চুলে অনেক চিন্তার ছাপ, পরনে ছাই চাপা আগুন রঙের একটা সুন্দর পাঞ্জাবি আর সাদা ধুতি। আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, আরে সুপ্রভাত সুপ্রভাত, চলুন রওনা হওয়া যাক। সাথে আমার অলিম্পাস স্ট্রিপ 35 নিয়ে নিয়েছি। কয়েকটা জাঁদরেল স্টানিং শর্টস নেব, ওখানকার চোখ ধাঁধিয়ে যাবে সবার, অফিসের কাজে আসবে। তোমার ওই অলিম্পাস কিন্তু আমিও কিন্তু মাঝে মাঝে একটু ধার নেব, কি দেবে তো? আরে নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। ঠিক আধ ঘন্টা পরে বাস এলো। এখন বাজে দুপুর 12টা। এখনো পর্যন্ত রোদ উঠছে আর মেঘের ফাঁকে ফাঁকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়ে যাচ্ছে। এই রোদ আর মেঘের খেলা দেখতে বড্ড ভালো লাগে আমার। পাশে দেখলাম শিবেশ্বর সিটে বসে বসে কপালে হাত দিয়ে কি যেন একটা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার আবার কি হলো ভায়া, এমন বিচলিত কেন? ও আর বলবেন না মশাই, এই এক সমস্যা আমার জীবনে। সাইনাসের জন্য মাথা ঘাড় ব্যথায় ফুলে যায়, আর কি যে বলি। হঠাৎ দেখলাম আমার সফর সঙ্গীর হাত প্রায় প্রগাঢ় টান ধরে গেল। মুখ দিয়ে কিসের একটা আওয়াজ বের হচ্ছে, কিছু বুঝতে পারলাম না। এ কি হলো শিবেশ্বরের? ভয় হতে লাগলো। বারবার ঝাঁকাতে শুরু করলাম ওকে, ডাকতে লাগলাম নাম ধরে। এই শিবেশ্বর, কি হলো তোমার? এরকম করছো কেন? আরে কি হয়েছে ভাই? অস্থির হয়ে উঠলাম। বাসে বেশি লোক নেই, তবে যে কজন আছে তাদের মুখে দেখলাম একটা কৌতূহল আঁকা। ঘাড় ঘুরে গেল বাসের সিলিংয়ের দিকে। চোখের মনির রং যেন ফ্যাকাশে হয়ে এলো। তারপর হঠাৎ এক হিস হিসে ঘোর লাগা গলায় আর্তচিৎকারের মতন কয়েকটা কথা বলে উঠল শিবেশ্বর, যার অর্থ আমি কিছুই জানি না, কিন্তু মনে হলো সেটা একটা সংস্কৃত বাক্য। বাক্যটা কিছুটা এই রূপ: মম মূর্তি গণেশং তৎসং নিহিত সন্তি জগত সর্বাদিশক্তয়া অহং বদ্ধদারস্য পৃষ্ঠে নিবদ্ধস্মি মাং মোচয়া। মানেটা পরে উদ্ধার করা যাবে, আগে ওকে সুস্থ করাটা প্রয়োজন। বার কয়েক আবার ঝাঁকালাম ওকে। ভাবলাম উঠে গিয়ে কারোর কাছে সাহায্য চাইব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওকে কিছুটা ধাতস্থ হতে দেখলাম। মনে হলো ওর শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল। আমি আমার ব্যাগ থেকে প্রথমে ওকে কিছুটা জল দিলাম, তারপর জিজ্ঞাসা করলাম, এসব কি হলো বলো তো? কি বলছিলে অমন উপরের দিকে মুখ করে? মম, আদি শক্তিও, এসব কি? ভয় পাইয়ে দিলে তো। যাই হোক, এখন ঠিক আছে তো? ও হাঁপাতে হাঁপাতে বলল, আমি কিছুই জানি না, আমার কিছুই মনে নেই। আমার কি হয়েছিল? কি ব্যথা মাথায়, উফ। অবাক হয়ে বললাম, মস্করা করছো আমার সাথে? জানো না মানে? এই ভরা বাসে ভূতে পেল নাকি তোমায়? সত্যি জানি না গো, কিন্তু কিন্তু আমি কি কিছু বলেছিলাম ওই সময়? তুমি কি ঠিক শুনেছ? হ্যাঁ। মম আদি শক্তিয়া, এসব তো সংস্কৃত শব্দ, কিন্তু ক্লাস 7-এর পর আমার সাথে তো এই ভাষার সংযোগ নেই বললেই চলে। ব্রাহ্মণ বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও কিছুই জানি না তেমনি।
আচ্ছা, পুরোটা বলো তো, কি বলেছিলাম? হ্যাঁ, তবে সেটা না হয় পরে বলবো। তুমি আপাতত এখন জিরিয়ে নাও, আর তো মাত্র কিছুক্ষণের রাস্তা। শিবেশ্বর আর কোনো কথা না বাড়িয়ে চোখ দুটো বন্ধ করে দিল। আমিও কথাটা চেপে গেলাম। বুঝতে পারছিলাম যে এই ঘটনার পেছনে ওই দুর্গাবাটির কোনো না কোনো যোগসূত্র আছেই। একটু আগে যেটা দেখলাম ও শুনলাম সেটা কোনো প্রকারেই কোনো রোগের লক্ষণ নয়। একজন ব্যক্তি যার দূর দূর পর্যন্ত সংস্কৃতে কোনো জ্ঞানই নেই, সে এমন শুদ্ধ সংস্কৃত বলে কি করে? যাই হোক, আপাতত ওকে এ বিষয়ে আর কিছু বললাম না, কারণ বললে ও হয়তো আর কিছুটা বিচলিত হয়ে পড়ত। তাই এ বিষয়ে পরে ওর সাথে কথা বলাটাই এই মুহূর্তে শ্রেয় বলে মনে হলো। বাস চলছে নিজের গতিতে। খানাডাঙ্গা দুর্গাবাটি আর মাইল 5 পরই। আগমনীর পুণ্যবার্তার সাথে শরতের আকাশে মেঘের ভেলা ও ফাঁকে ফাঁকে কোমল নীল রঙের আকাশ দেখতে দেখতে মনটা জুড়িয়ে যায়। রাস্তার দুধারে, মাঠে, ময়দানে এখন শুভ্র রঙের কাশফুলগুলি মাথা তুলে হাসছে। একটু পরেই চলে এলাম খানাডাঙ্গা। কলকাতা শহরতলি থেকে একটু দূরেই এই মফস্বল শহুরে গ্রাম্য এলাকাটা ভারী মিষ্টি মনে হলো। চারিদিকে অনেকটা ফাঁকা প্রান্তর চোখে পড়ল, যেটা কলকাতার মতন শহরে দেখতে পাওয়া একটা বিরাট ব্যাপার। এদিকে কুমোরদের বাস বেশি, তাই মাটির কাজও একটু বেশিই হয়। শুনেছি কলকাতার নামি দামি বিখ্যাত বনেদে বাড়ির ঠাকুরও নাকি এখান থেকেই নিয়ে যাওয়া হয়। শিবেশ্বরকে দেখে এখন বেশ ভালোই আছে বলে মনে হলো। আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম। পথে দু একটা প্রশ্ন মাথায় এলো, কিন্তু আমি সেসবের উত্তর আর জিজ্ঞাসা করলাম না ওকে। কয়েকটির উত্তর হয়তো খোঁজা আমারই ভুল হবে। কিছু আশেপাশের কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম দুজনে। কিছুক্ষণ পরেই এসে থামলাম দুর্গাবাটির সামনে। মস্ত বড় পিল্লায় সাইজের বাড়ি। পুরনো দিনের খিলানের মধ্যে লুকিয়ে আছে প্রাচীনত্ব। মনে হয় সামনের ফটক পেরিয়ে একটু গেলেই দেখতে পাবো জমিদার রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়কে। এখনো পুজোর দিন কতক বাকি, তবুও আমার মনে হয় এ বাড়িতে পুজোর সময় লোকজন খুব একটা আসে না। বাড়ির দুয়ারে দুটো পেল্লায় সাইজের সিংহ বসে আছে, আমাদের আগমনে মুখ হাঁ করে অভ্যর্থনা জানাচ্ছে। আমি আর শিবেশ্বর মস্ত বড় তাগড়াই ব্রিটিশ আমলের দরজাটা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। এ বাড়িতে কখনো নাকি কিছু চুরি করা যায় না, বা চুরি গেলেও চুরি যাওয়া জিনিস নাকি আপনা থেকেই সঠিক স্থানে ফেরত চলে আসে। তাই সকালে সর্বক্ষণ দুয়ার খোলা থাকে। শিবেশ্বরকে দেখে একজন বলিষ্ঠ চেহারার ব্রাহ্মণ এগিয়ে এলেন। মাথায় কাঁচা পাকা চুল, গায়ে মোটা উত্তরীয়। দেখে মনে হচ্ছে ওনার বড্ড শীত করছে। পুরনো দিনের মানুষদের এই বিষয়টা দেখলেই বিশেষ হাসি পায়। আমাদের দেখে তিনি সহাস্যে বললেন, বাবা বাবা শিবেশ্বরজি, তা এত তাড়াতাড়ি আগমন হলো? হ্যাঁ হ্যাঁ, সব সব কুশল তো? হ্যাঁ ঠাকুরমশাই, সব ভালো আছে, কোনো চিন্তা নেই। আসলে এবারে আসবার তেমন কিছু ঠিকঠাক ছিল না, কিন্তু একটা বিশেষ কাজে আমাদের আসতে হলো। যাই হোক, আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার বন্ধু স্মরণ স্মৃতি মুখোপাধ্যায়, পেশায় কলকাতার নাম করা একটি পত্রিকার সাংবাদিক। ওই ঠিক আমার মতোই বলতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এত তাড়াতাড়ি এসেছো ওই ছবি টবি তুলবে বলে? আর নিশ্চয়ই এই 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 বন্ধুটিকে আমাদের ওই দুর্গাবাটি ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, কে কে ঠিক ঠিক বললাম তো? ঠিক বললাম তো বাবা? না, আমি বলতেই যাচ্ছিলাম যে না, আমরা এসেছি এই প্রাচীন বাড়িটাকে নিয়ে একটা রিসার্চ করতে,
কিন্তু তার আগেই শিবেশ্বর আমার কবজিটাকে দারুণ শক্ত করে ধরে ইশারায় চোখ টিপল। বুঝলাম এই বাড়ির ইতিহাস বাইরের লোক জানুক তা এই বাড়ির কেউ চায় না। এই শিবেশ্বরই একমাত্র ব্যতিক্রম। সে এবার এক গাল হেসে বলল, ইয়ে কাকাবাবু, এবারে অন্দরে যাই, মুখ হাত ধুই, বড্ড ক্লান্ত লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যাও যাও যাও, ভেতরে যাও। হ্যাঁ, আমি ওই রামহরিকে ঘরে খাবার দিতে বলে দিচ্ছি। হ্যাঁ, আগে থাকতে তো জানাওনি। হ্যাঁ, এবার ওকে বলি এই চটপট কিছু একটা বানিয়ে দিতে। হ্যাঁ, সে দেখি কি করা যায়। হ্যাঁ, যাও যাও যাও, এই তোমরা যাও যাও। হ্যাঁ, আপনিও যান শরণ বাবু। বৃদ্ধ চলে গেলেন। শিবেশ্বর এগিয়ে এসে ধমক দিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? আসল কথাটা ঠাকুরমশাই জানলে সোজা জানাবেন আমার বাবাকে, আর তিনি খবর দেবেন তার দাদাকে। এমন করে খবর পেয়ে সকলে আজই ছুটে আসবে তোমায় আমায় এখান থেকে বিদায় করতে। আরে বুঝতে পারিনি, ছাড়ো, আমি মাথায় রাখলাম। আমি কথা দিচ্ছি আর কিচ্ছুটি বলবো না। শিবেশ্বরকে কথা দিলাম বটে, তবে মনের মধ্যে চলতে লাগলো এই বাড়িটাকে নিয়ে দারুণ এক ভয় ও চাপা উত্তেজনা। কেন জানি না মনে হলো এই বাড়িটায় এমন কোনো রহস্য লুকিয়ে আমাদের দেখছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। শিবেশ্বর ও আমি ঘরে ঢুকে বসে আছি, ঠিক তখনই একটা ছিমছাম গড়নের লোক এসে খাবার দিয়ে গেল। এই লোকটি বোধহয় রামহরি। আমরা খাবার খেয়ে একটু জিরিয়ে নিয়ে বিকেলবেলা চলে এলাম ঠাকুর দালানে। কদিন পরেই মহালয়ার পুণ্যতিথি, তাই জোর কদমে প্রস্তুতি চলছে। আমার ভারী ভালো লাগে এই মূর্তি করা, রং করা, এই সব কিছু। যেন মনে হয় পৃথিবীর সব সুখ একদিকে, আর দেবী মূর্তির দিকে তাকিয়ে থাকার আনন্দ আর একদিকে। দালানের সিঁড়িতে বসে বসে গল্প করছিলাম এখানকার মানুষদের সঙ্গে। কেউ খড় বাঁধে, কেউ রং করে, আবার কেউ আমাদের মতো শুধুই দেখে। ঠিক সেই সময় ঠাকুরমশাই এসে হাজির হলেন, হাতে পঞ্জিকা। শিবেশ্বরের সাথে খুঁটিনাটি কথা বলে আমায় বললেন, বলুন বলুন মশাই, এই কেমন লাগছে আমাদের বাড়ি? এই তো বেশ লাগছে। সাংবাদিকদের চোখে এই পুনেদি বাড়ির ঠাকুর দালান হলো একটা অ্যাসেট। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন। কিন্তু কি জানেন, আমাদের এই বাড়িটা কিন্তু ওই যে সে বনেদি বাড়ির মতো একদম নয় মশাই। হ্যাঁ, আমি শিক্ষকতা ছেড়ে দিয়ে এ বাড়িতে প্রায় ওই 33 বছর ঠায় এখানেই ওই পূজা অর্চনা করছি। সেই সময় আমি ছিলাম এখানে ওই মিশনারি স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে পুজো পারি না বললেই যেন লোকের মাথায় বাজ পড়ে। বাবার খুব ইচ্ছে ছিল আমি যেন এই কাজে লিপ্ত হই। হ্যাঁ, তাই বাবার পীড়াপেড়িতে বংশ পরম্পরায় আমরা এই দুর্গাপুজো প্রত্যেকটা বছর করি। হ্যাঁ, এই শিবেশ্বরের বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি কিছুটা থেমে আবার বলতে শুরু করলেন, একটা বিষয় সম্পর্কে তুমি কতটা জানো শিবে তা আমি জানি না, তবে থাক সেসব আর এখন বলে লাভ কি? বিজ্ঞান নিয়ে পড়া এই বুড়ো লোকটার কাছে এসবের কোনো ব্যাখ্যাই নেই বাবা। তাই তোমাকে বলেও না, আর কাজ নেই। বলুন না কাকাবাবু, কি হয়েছে? আসলে আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তা নিয়ে আমার বড় ভয় করছে বাবা। হ্যাঁ, এ বাড়ির যা কাহিনী সেসব আমি তিনি কিছু একটা বলতে গিয়েও আমার মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে থমকে গেলেন। শিবেশ্বর আর আমি চোখ চাওয়াচাই করলাম। এবার শিবেশ্বর বলল, দেখুন কাকাবাবু,
আপনি নিশ্চিন্তে যা চান বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সবটা শুনবো ও বুদ্ধি দিয়ে বিচার করব। আর শরণ আমার ভালো বন্ধু, ওর সামনে বলতেই পারেন, ওকে বিশ্বাস করা যায়। প্রৌঢ় ভদ্রলোক এবার একটু সহজ হলেন। তারপর সরু ফ্রেমের চশমাটা নাক থেকে নামিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন। আমি এসেছি গত পরশুদিন। এখানে আসা পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু কিন্তু বাঁধ সাধলো একটা বিষয়। হ্যাঁ, নারায়ণের পূজা আমি করতে গিয়েও করতে পারলাম না বাবা। দেখলাম ঠাকুর ঘরের সমস্ত পূজার সামগ্রী লণ্ডভণ্ড হয়ে রয়েছে, আর অক্তিম ফুলে চাপ চাপ রক্তের দাগ। আরো আশ্চর্যের ঘটনা হলো ওদিকের ফটকের দিকের। হ্যাঁ, আমি সন্ধানী করে কুয়ো থেকে জল তুলে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা কালো ছায়া আমাদের বাড়ির পেছনের দিকে যাওয়ার ওই ফটকের সামনে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওটা দেখে আমি বালতি ফেলে ছুটে ছুটে ঘরে চলে আসি। হ্যাঁ বাবা, ঘরে। আমি জানতাম ও আসবে। ও প্রতি বছর পুজোর আগে এখানে আসে, আবার চলেও যায়। হ্যাঁ বাবা, চলেও যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে সে? কাকে দেখেছেন? ঠাকুরমশাই ধরা গলায় আতঙ্ক ফুটিয়ে বললেন, উল্কার আসল উত্তরসূরি। হ্যাঁ, ওর প্রতিশোধ নিতে আসে বারবার। অজস্রবার ওকে মায়ের পূজার আগে নানান লোকে দেখেছে। শুনেছি নাকি তোমার বাবা বিষয়টিকে নিয়ে গুরুত্ব দিতে চান না, দেখেও না দেখার ভান করে থাকেন। কিন্তু এই অজ্ঞাত ব্যক্তির আগমন আমার মনকে বিচলিত করে তুলেছে বাবা। আমি জানি না কেন আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে বাবা, ঘটতে চলেছে। কাকাবাবু, আপনি জানলেন কি করে? আর সে কি কোনো বাড়ির ভৃত্য বা কোনো কুমোর হতে পারে না? আপনার কি জন্য মনে হয় যে সেই ওই উল্কাপিণ্ডের উত্তরসূরি? তুমি হয়তো সবটা জানো না। তোমার পূর্বপুরুষেরা কেউই জাননি, সবাই সবটা জানো। কিন্তু আমি তোমার বাবার কাছ থেকে সমস্ত বিষয়টা জানি। হ্যাঁ, ভাবছো হয়তো আমার সাথে কোনো বিপদ হয়েছে কিনা। হয়েছে তা অত্যন্ত ছোটখাটো। তাই এটুকু বুঝেছি যে আর যাই হোক, আমি কোনো বড় বিপদে পড়ব না। তোমাদের তবে যেটুকু জানি খুলে বলি। তবে আগে ভাগেই সাবধান করে দিচ্ছি বাবা, বাইরের কাউকে বিষয় জানিও না, বড় বিপদ হতে পারে। আমি এ বাড়ির এখনকার বড় কর্তা, অর্থাৎ তোমার বাবা হরিহরের কাছে অনেক কিছুই জানতে পারি এ বাড়ির ইতিহাস সম্পর্কে। অত বড় আর অমন অভিশপ্ত ইতিহাস আজ আমি বলছি না। যেটুকু তুমি জানো না ওইটুকুই বলি। তোমার বাবার কাছ থেকে আমি জানতে পারি বাড়ির পেছনের ওই কমস দিঘি নামের জলাশয়টা সৃষ্টি হয়েছে কোনো এক উল্কাপাতের ফলে। পরে তোমার পূর্বপুরুষ জমিদার রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায় সেই উল্কার পাথর কেটে অনেকগুলো মূর্তি পায়। তার
মধ্যে সব কটি মূর্তি ডাকাতেরা নিয়ে যেতে সক্ষম হলেও একটি মাত্র মূর্তি তারা নিয়ে যেতে ব্যর্থ হয়। হ্যাঁ বাবা, কোনো এক দৈব বলে সেই মূর্তিকে কিছু একটা আকৃষ্ট করছিল। ডাকাত দলের সর্দার কিছুতেই সেই একটি মাত্র মূর্তি নিতে না পেরে সেটিকে জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারপর থেকেই এই বাড়িতে কিছু সমস্যা দেখা দেয় এবং রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়েরও এক অজানা রোগে মৃত্যু ঘটে। তবে শুনেছি তেমন বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু তারপর একটা অঘটন বাধায় এই বাড়ির জামাই গুরুচরণ, যে প্রথম এই মূর্তি বানানোর পরামর্শ দেয় জমিদার রাজলক্ষ্মী মহাশয়কে। সে লোভের বশবর্তী হয়ে জলাশয়ের মধ্যে সাঁতরে সেই মূর্তি খুঁজে বের করে এবং চুরি করে নিয়ে পালিয়ে যায়। বাড়ির বাকিরা মনে করেছিল সে সেই মূর্তি বিক্রি করে দেয় সেই সময়ের প্রভাবশালী ব্রিটিশদেরকে। তারপর থেকে আর তার কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু সেই আশ্চর্য ব্যক্তি কে, যাকে আপনি দেখেছেন? বলছি বাবা, মনে করা হয় সেই ব্যক্তি ওই মূর্তির ধারক। কেউ জানে না সেই মূর্তি কোন দেবতার ছিল। তবে সেই দেবতার ধারক নাকি ওই জলাশয়ের জলের তলায় ধ্যানরত অবস্থায় থাকতেন। ওকে দেখেছে অনেকেই অনেকবার। জলের তলায় সেই বৃদ্ধ লোকটি প্রত্যেক দেবী পক্ষের সময় নাকি জল থেকে উঠে আসেন তার হারিয়ে যাওয়া মূর্তিটা খুঁজতে। আমি তাকে এর আগে দেখিনি বলে বিশ্বাসও করিনি, কিন্তু এখন দেখছি করতে হচ্ছে বাবা, করতে হচ্ছে। কাকাবাবু, একবার কি দেখতে পারা যায় ওইদিকে জলাশয়টা? না, আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, যে তোমাদের সে অনুমতি দেব? হ্যাঁ, ও বাবা, আমি ও কাজ করতে পারবো না। তবে তুমি এ বাড়ির আসল উত্তরাধিকারী, তাই আমি বা তোমাকে কিভাবে বলি যে যেও না? হ্যাঁ, কিভাবে বলি? আমি তো চাইলেই আটকাতে পারি না। তবে এটুকু বলবো, ভেতরে এই বাড়ি এখন রোগ ক্লিষ্ট হয়ে আছে। এই বাড়ির খিলানে লুকিয়ে আছে 200-250 বছরের অজানা অলৌকিক ইতিহাস। তোমরা একটু সাবধানে থেকো বাবারা, সাবধানে। হ্যাঁ, কেমন? খুব সাবধানে। বলেই উনি উঠে দাঁড়ালেন। হরি হরি নাম করতে করতে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমরা সন্ধ্যের চা খেয়ে উঠে পড়লাম। খুব রহস্যময় লাগছিল পুরো বাড়িটাকে। একবার মনে হচ্ছিল শতাব্দী প্রাচীন এই বাড়ির অন্দরে গুপ্তধনের মতন প্রকাণ্ড কোনো সিন্ধুকে গোপনে রাখা অনেক রহস্য, এবং অপরদিকে সেই সিন্ধুকের নকশায় বর্ণনা করা আছে দুর্গাবাটির বিনিদ্র রাত জাগা কয়েকটি চোখের প্রত্যক্ষ করা সমস্ত ইতিহাসের তত্ত্বকথা। রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা আর ঘুমোতে পারলাম না। বিশেষ করে বলতে হয়, ঘুমোতে চাইলাম না। দুজনে মনস্থির করলাম আজ রাতেই যাব পদ্মাশ্রয়ের রহস্যে ঘেরা উল্কা সৃষ্ট জলাশয়ের কাছে। 2রা আশ্বিন 1385 বঙ্গাব্দ, ইংরাজি সন 1978, সোমবার। রাত এখন 12টা। এদিকে একটু আগে ভাগেই লোকে ঘুমিয়ে পড়ে। আমরা রাতের খাবার অনেক আগেই খেয়ে নিয়েছি। ঠাকুরমশাই ব্রজমোহনের সাবধান বাণী যে আমরা না মেনে কোনো ভুল করছি, সেই জ্ঞান আমাদের তখন হয়নি। আমাদের উদ্দেশ্যটা খুবই স্পষ্ট। শিবেশ্বর চায় ওর বাড়ির ইতিহাস জানুক গোটা পৃথিবীর মানুষ।
আর আমার উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র আমার আত্মকেন্দ্রিক। আমি চাইছিলাম আমার পত্রিকার জন্য একটি দুর্দান্ত সত্যি ঘটনায় অবলম্বিত কাহিনী প্রকাশ করতে। কিন্তু এখন এই পদ্মাশ্রয় দুর্গাবাটির মাঝে এসে এক অতি প্রাচীন ও প্রাগৈতিহাসিক যুগের যে আলো দেখতে পাচ্ছি তা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। পিছনের ফটক পেরিয়ে আমরা দুজন এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। আমাদের দুজনের হাতে দুটো বড় বড় 3 সেলের টর্চ। এদিকে কেউ একটা বেশি আসে না, সেটা দেখেই বোঝা যায়। বড় বড় সিংহদুয়ার এদিকেও আছে বটে, তবে অযত্নে সেসব ঢাকা পড়ে গেছে ধুলোর আস্তরণে। আমি আর শিবেশ্বর কিছুটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালাম। ফাঁকা মাঠের মাঝখানে প্রকাণ্ড একটি জলাশয়, বড্ড স্নিগ্ধ শোভন জলের তরঙ্গ। মাঠের কাছে দূরে বিভিন্ন জায়গায় মরশুমের গাছপালা রাতের অন্ধকারে অতন্দ্র প্রহরীর মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই এগিয়ে গেলাম কাছে। পরিষ্কার চকচকে শান্ত জল, এতটাই পরিষ্কার জল যেন সদ্য পরিষ্কার করা হয়েছে। আজ পূর্ণিমা, জলের উপরে আকাশে পূর্ণ চন্দ্রিমার শোভার নববধূর সাদা রঙের টিপের মতো উজ্জ্বল প্রতিবিম্ব ফুটে উঠেছে। ফুরফুরে মৃদু হাওয়া দিচ্ছে। আমি আর শিবেশ্বর জলাশয়ের সামনে বসে পড়লাম। মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন কিছু একটা আবির্ভাব হয়। এমনি করেই বেশ কিছুক্ষণ বসে রইলাম। দুজনেই ঠিক করে রেখেছি, যদি কিছু দেখতে পাই, শিবেশ্বরের অতীব মূল্যবান ওলিম্পাস স্ট্রিপ 35 ক্যামেরা কাজে লাগিয়ে সেই অজ্ঞাত মানুষের ছবি তুলে রাখব প্রমাণস্বরূপ। এবং ওর কাছে একটা রেকর্ডারও আছে, তাই ওর সেই রেকর্ডার আমি নিজের হাতে রেখেছি, যাতে কোনো প্রকারের সাউন্ড হলে আমি যাতে সেটা বোতাম টিপে রেকর্ড করতে পারি। 1 ঘন্টা মতো বসে আছি। মশাতে কামড়ে কামড়ে আলু করে দিয়েছে চামড়ায়, তবুও কোনো রকম অলৌকিক বা ওই রকম গোছের কিচ্ছু দেখিনি। এদিকে শিবেশ্বর ওদিকে নানান গল্প করতে করতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ব করছে। আমি কিন্তু খুব সচেতন হয়েই বসে আছি। বলা যায় না যদি কিছু ঘটে যায়। তবে আমার যে ঘুম একেবারেই পাইনি তা মোটেই নয়। ঝিঝির একটানা কলরব আমাকে কিছুটা সজাগ করে রেখেছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিছু একটা জিনিসের অনুপস্থিতিতে ঘুমটা ভেঙে গেল। আমাদের এখানে আসার আগে পর্যন্ত কোনো এক অজানা বন্য পেঁচা সমানে ডেকে যাচ্ছিল বনের অন্য প্রান্ত থেকে। সেটা দেখলাম থেমে গেছে। থেমে গেছে পাতার উত্তাল সরসর আওয়াজ। আরও থেমে গেছে আমার জেগে থাকার রসদ ঝিঁঝির ডাক। যেন সমগ্র পৃথিবীর সব শব্দের উৎসে কেউ তালা ঝুলিয়ে দিয়েছে। এক বলয় সৃষ্টি হয়েছে আমাদের এবং এই জলাশয়কে ঘিরে। দেখলাম শিবেশ্বরও একইভাবে কোনো কিছু টের পেয়ে একেবারে সামনের দিকে নিবিড় দৃষ্টিতে চেয়ে আছে, ভূতকালে সেই মহাজাগতিক বস্তুর ফলে সৃষ্ট হওয়া এই জলাশয়ের দিকে। সেদিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। সেই অতিলৌকিক দৃশ্যের সাক্ষী হয়ে যা দেখলাম তা ভৌতিক জগতের পাওয়া 2 অক্ষিগোলকে যেন ধরতে চাইছিল না। এক আকাশ ভরা সূর্যের কিরণ বিচ্ছুরিত হলে যেমন করে আলোর ছটায় চোখে ঝাপটা লাগে, ঠিক তেমনি গোলাপি ও সাদা রঙের উদ্ভাসিত আলোর কিরণ প্রজ্বলিত হয়ে বেরিয়ে আসছে আমাদের সামনে সেই বিরাট ইতিহাসের এক এবং অন্যতম সাক্ষী ওই জলাশয়টার ভেতর থেকে। দুজনে দুজনের মুখের দিকে চাইলাম।
ওর মুখেও সেই আমার মনের প্রশ্নগুলোই খেলা করছে, সেটা পরিষ্কার বুঝতে পারলাম। দুজনে ছিটকে সরে এলাম জলাশয়ের পাড় থেকে। আলোর স্ফুটিক আরো তীব্রতর হতে লাগলো। সমস্ত চরাচরের হাওয়া, বাতাস, আলো, ঝিঝির ডাক, পেঁচার ডাক একত্রিত হয়ে বিলীন হতে চাইল ওই আলোক শিখায়। সেই আলোয় চোখ বুজে এলো আমাদের। কতক্ষণ এমন উদ্ভ্রান্ত হয়েছিলাম জানি না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম সেই আলোটা ছোট হয়ে আসছে, ছোট, আরো ছোট হয়ে একসময় সেই আলো জলের তলায় সলিল সমাধি নিল নিজের ইচ্ছায়। থ হয়ে গেছি আমরা দুজনে, কারোর মুখে কোনো সাড়া নেই। আমি শিবেশ্বরকে প্রথম বললাম, কি হলো ভাই এসব? শিবেশ্বর কাঁপা গলায় বলল, জানি না হে, মনে আছে কাকাবাবু সন্ধ্যেতে কি বলেছিলেন? এদিকে বড় বিচিত্র বিচিত্র ঘটনা ঘটে, যার ব্যাখ্যা মেলে না। আমার মতে এখানে বেশিক্ষণ বসে থাকা উচিত নয়, চলো বরং ঘরে চলে যাই। না না, এই সুযোগ কাজে লাগাতেই হবে। এখানেই অপেক্ষা করতে হবে আমাদের। তুমি তোমার ওই ট্রিপ 35 বের করো। আমি আমার ঝোলা থেকে রেকর্ডারটা বের করলাম। এটাকেও চালিয়ে রাখি, যদি কোনো রহস্যময় সংকেত পাই তবে এটাতে ধরা পড়বে। শিবেশ্বর বুকে শক্তি সঞ্চয় করে নিজের ক্যামেরায় কয়েকটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে শুরু করলো। আমিও আমার কাজ করতে লাগলাম। জলটা এখনো গোলাপি রঙা হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন বিরাট কোনো একটা আলোর উৎস জলের গভীরে পড়ে আছে। পাড়ের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু শোনবার চেষ্টা করছি, ঠিক তক্ষুনি আমার চোখ চলে গেল আমার থেকে 6 হাত দূরে জলের উপর। জলের মধ্যে ঢিল ছুঁড়লে যেমন তরঙ্গের সৃষ্টি হয়, ঠিক তেমনই জলের মধ্যে একটা তরঙ্গ দেখতে পেলাম, এবং ঠিক তারপরই দেখলাম একটা সাদা রঙের পদ্মফুল ভেসে উঠল জলের উপর। সজ্ঞানে এসব দেখছি নাকি বিভ্রম, তা একেবারেই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই আর একটা অদ্ভুত জিনিস আমাদের চমকে দিল। শিবেশ্বর ওই পদ্মটাকে লক্ষ্য করেই হয়তো তার ক্যামেরার বোতাম যেই টিপেছে, অমনি আরেকটা নীলাভ রঙের শুভ্র কমল উঠে ভেসে রইল জলে। তারপর জলের উপরে 2, 4, 8, 10, 12, 15 এমন করে অগণিত সারি সারি পদ্মের আবির্ভাব হতে লাগলো। জীবনে প্রথম সার্কাস খেলা দেখে মানুষ যেমন আশ্চর্য হয়, আমরা ঠিক তেমনি হতবুদ্ধি হয়ে সবটা দেখতে লাগলাম। ধীরে ধীরে আবার সেই জলের থেকে পিছু হটে গেল। বোধহয় ভয় হতে লাগলো আমাদের। মনে হলো কোনো সুপ্রাচীন মন্ত্র বলে আমরা এক অদৃশ্য বলয়ের ভিতরে আটকা পড়ে গেছি। এই মায়াজাল থেকে কোনো মতেই বেরোনো সম্ভব নয়। এবারে দেখলাম জলের তলায় একটা কম্পন হলো। জলের তলাকার বুদবুদ উঠে এসে জলের উপরকার তরঙ্গে আঘাত করে চারিদিকে ছড়িয়ে গেল। ধীরে ধীরে ধীর ধীর জল কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমরা স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম সেই অতিলৌকিক দৃশ্যের চিত্রপট। খানকতক ছবি তুলতে যাচ্ছিল শিবেশ্বর, ওকে আমি হাত বাড়িয়ে বাধা দিলাম। এরপর দুজনে যা দেখলাম তা দেখার জন্য আমি বা শিবেশ্বর কেউই প্রস্তুত ছিলাম না। একজন সৌম্যকান্তি দেহের প্রৌঢ় ব্যক্তি এক আলোকবর্ষের দীপশিখা নিজের মস্তকে ধারণ করে অতীব প্রাচীন কোনো কালের সুগন্ধলিপ্ত বদনে শুভ্র আভা দিক বিদিকে বিচ্ছুরিত করে ধীরে ধীরে উঠে আসতে লাগলেন আজ থেকে 200 বছর আগের উল্কাঘাতে সৃষ্ট জলাশয়ের অতল গহ্বর থেকে। তার শরীর থেকে আশ্চর্য রকমের উজ্জ্বল দ্যুতি ছিটকে বেরোচ্ছে। আমি হতবাক হয়ে দেখতে লাগলাম সেই বৃদ্ধ ব্যক্তির প্রতিটি পদক্ষেপ।
শ্বেত পদ্মের মতন সাদা তার শরীরের রং, চোখের মণি নীলাভ, এক মুখ সাদা দাড়ি গোঁফ, সম্পূর্ণ দেহ সাদা পোশাকে ঢাকা। তিনি জল থেকে উঠে এসে একেবারে আমাদের সামনে এসে থামলেন। তার হাতের মুঠোয় ধরা একটি পূর্ণবয়স্ক কমল তিনি তার নিজের নাকের সামনে তুলে ধরে ঘ্রাণ নিলেন। গোলাপি সেই কমলের কোনো শক্তিতেই কিনা জানা নেই, তবে জলাশয়ের মধ্যেকার পারিপার্শ্বিক পরিবেশে সেই গুমোট ভাবটা এবার ধীরে ধীরে কেটে যেতে লাগল। পুনরায় শুনতে পেলাম বন্য পেঁচা, ঝিঁঝি পোকা ও হাওয়ার কলতান। আমরা দুজনেই এখন এক অজানা স্বর্গীয় সুগন্ধে মাতোয়ারা হয়ে আছি। এই গন্ধ কিছুটা শ্বেত চন্দনের মতো হলেও অন্য কোনো ঘ্রাণ এতে মিশ্রিত, যা আমার এই তুচ্ছ চেতনালব্ধ নাসিকার দ্বারা বোঝা কোনো মতেই সম্ভবপর নয়। চারিদিকে সেই সুগন্ধ ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, তাকে নিজেদের চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। তিনি আমাদের দিকে ক্লান্ত নয়নে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে শুদ্ধ বাংলায় কিছুটা অমসৃণ গলায় বললেন, আলোকবর্ষ দূরের এক নক্ষত্র পতনের ফলে সৃষ্ট এই জলকুণ্ডের মধ্যে আমি ধ্যানরত রয়েছি বিগত 200 বছর। আমার একটি জিনিস আমি খুঁজে পাচ্ছি না। আপনারা কি আমার সেই জিনিস কোথাও দেখেছিলেন? আমি তার ধরা গলায় বলা প্রতিটা বাক্যের অর্থ এক বর্ণও বুঝতে পারলাম না। দেখে মনে হলো শিবেশ্বরও পারেনি। আমি বুকে কিছুটা সাহস জুগিয়ে কিছুটা সংকোচের সঙ্গে প্রশ্ন করলাম, হে দিব্য পুরুষ, আপনি কে আর আপনার কি হারিয়ে গেছে? আমার নাম ব্রহ্ম অদ্বৈত গিরিসর্গ। অপার মহিমাময়ী মাতৃমূর্তিমা জগন্মাতৃকার অশ্রুর ফোঁটা আজ থেকে 200 বছর আগে ভূমালোকের দিকে ছুটে আসে এবং তার ভারে সৃষ্টি হয় একটি জলাশয়। সেই জলাশয়ের সামনেই আপনারা এখন দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি এখানে কেন? আপনার সঠিক পরিচয় কি? এই প্রথম প্রশ্ন করল শিবেশ্বর। আমি ব্রহ্মতেজ সম্পন্ন এক অদ্বৈত ব্যক্তি, যার ভৌতিক দেহ মানবের হলেও আধ্যাত্মিক শরীর চতুষ্মস্তিষ্ক ব্রহ্মার অংশ সম্ভূত। আমি ব্রহ্মার দিব্য তেজ ধারণ করে অতীব জরুরি কার্যে এই ভূমালোকে অবস্থান করছি। ব্রহ্মার একাংশ হওয়ার দরুন আমার দেহের মধ্যে উগ্র তেজ ও শিল্প প্লাবন উদ্ভাসিত হয়ে আলোকিত করে তোলে সমগ্র চরাচর। যেমন আপনাদের এ বাড়ির গৌরব শিক্ষা আমারই দান। আমি সেই যে আদি শক্তির উপাসনা করি। বিষ্ণুর নাভিপদ্ম থেকে জাগরিত হয়ে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমি। আপনাদের আগমনে চিন্তন শক্তি ফিরে পেয়ে সাহায্য প্রার্থনা করতে এলাম। এ বাড়ির সর্বনাশ আমি করতে পারিনি, পেরেছি অভিশাপ স্বরূপ শিল্পশৈলীবান মানব করে তুলতে। জ্ঞান ও প্রাচুর্যের দেবতা স্বয়ং ব্রহ্মা, তারই প্রভাবে আমি বেঁচে আছি আজ 200 বছর। ব্রহ্ম অদ্বৈত গিরিসর্গ কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেন। পাশের ঝোপের আড়াল থেকে বের করে আনলেন একটি ছোট্ট কাঠের চৌকি জাতীয় কিছু। তারপর সেটা মাটিতে পেতে পদ্মাসনে বসে পড়লেন তার উপর। আমরা দুজনে তার সামনে গুল্ম গাছগুলির কাণ্ডে ঠেস দিয়ে বসে পড়লাম। মনে হলো ব্রহ্ম অদ্বৈত কোনো ধরনের গল্প বলতে চলেছেন। সেই ভেবে আমি আমার হাতে ধরে থাকা ছোট্ট রেকর্ডারটার বোতাম টিপে দিলাম। উনি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপর
হাতের এক বিশেষ ভঙ্গিমায় সেই বিশেষ দৈব পদ্মফুলের সুবাস নিয়ে বলতে আরম্ভ করলেন এক অদ্ভুত আখ্যান। ধ্যান মগ্ন হয়ে আমরা দুজনে শুনতে লাগলাম তার অদ্ভুত গল্প। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা। তখন সবে দেবীর অশ্রুর কঠিনী ভবন হতে শুরু করেছে। এবারের ইতিহাস সম্পর্কে বললাম না, কারণ সেই জ্ঞান আগে থাকতেই আপনাদের আছে। আমি শুধু অজ্ঞাতটুকুই বলছি। এই বাড়ির জমিদার রাজলক্ষ্মী গঙ্গোপাধ্যায়ের বুদ্ধিতে আসে তিনি উল্কাখণ্ডটিকে টুকরো টুকরো করে নানান দেবদেবীর মূর্তি বানাবেন। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের ডেকে আনা হয় গোপনে রাতের আধারে মূর্তি গড়ার জন্য। এখানে বলে রাখি, শিল্পীর হাতে তৈরি একটি সরল রেখার যদি যথার্থ মানে থাকে তবে অবশ্যই সেটি পূজনীয়, অবশ্যই সেই শিল্প প্রাণ পিপাসু। তাই জন্য দেবদেবীর মূর্তির ধারকেরা প্রাণ পায় ওই সকল মূর্তির মাধ্যমে। একে একে শত পরিশ্রমী শিল্পীদের হাতে তৈরি হয় অজস্র দেবদেবীর মূর্তি। সংখ্যায় হবে তা ওই 378। কিন্তু এখানেই বাঁধ সাধে একজন ব্যক্তি। তার কালো নজর পড়ে ওই সকল মূর্তিগুলির ওপর। এবারের জামাই গুরুচরণের নজর প্রথম থেকেই ছিল সেই সব মূর্তির প্রতি। অর্থ উপার্জনের লালসায় সেই মূর্তিগুলি সে ডাকাত ভাড়া করে চুরি করাবার পরিকল্পনা করে এবং কিয়দংশ সফলতাও পায়। তবে তার মধ্যে থেকে শুধুমাত্র একটি মূর্তি নিয়ে যেতে পারেনি ডাকাত সর্দার। হ্যাঁ, সেই মূর্তি ছিল আমার, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার। বাকি 377টি মূর্তি তারা নিয়ে যেতে সক্ষম হয়। তখনও আমি তেমনভাবে আদিশক্তি মহামায়ার কৃপা লাভ করিনি, নাইলে অবশ্যই বাকি মূর্তিগুলি যেতে দিতাম না। তবে পরবর্তীতে আমি বাকি মূর্তিগুলি খুঁজতে যে বের হইনি তা নয়। ত্রিনয়নীর আশীর্বাদে আমি আন্দাজ করেছিলাম সেই মূর্তিগুলি কোথায় পাওয়া যেতে পারে। সেই মতন একদিন সেই পথেই বের হই। দেবী পক্ষের রাতগুলিতে আমার দেহের শক্তিপুঞ্জে আলোড়নের সৃষ্টি হয়। আমি মহাজাগতিক সমস্ত বস্তুর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারি ও চাইলে পরিবর্তনও করতে পারি। যাই হোক, আপনাদের আমার সেই মূর্তির অনুসন্ধানের ঘটনাটি বলি। বর্ধমান জেলার উত্তর পূর্বে দুর্গাপুরের নিকটে একটি বিশেষ গ্রাম আছে, যার নাম বুড়িচণ্ডীপুর গ্রাম। আমার মূর্তি সহ আমি ধ্যানরত হয়েছিলাম এই জলের তলায়, তা তো আগেই বলেছি। কিন্তু সেই মূর্তি চুরি যাওয়ার পর মধ্যরাতে একদিন জলের তলা থেকে বেরিয়ে পড়ি সেই গ্রামের উদ্দেশ্যে। মধ্যপ্রাচ্যের মনুষ্য সৃষ্ট অনেক খিলান মন্দির পেরিয়ে সেই প্রাচীন গ্রাম পড়ে, যা এখনো গেলে দেখতে পাবেন আপনারা। সেই সময় এত উন্নতি করেনি বাংলা। এসব যন্ত্রতন্ত্রও ছিল না, তবে শুধুমাত্র মন্ত্র ছিল, মনে ভক্তি আর ভালোবাসা ছিল। এখন তো আর সেসব দেখি না। যে বাংলাদেশের মাটিতে ভালোবাসা লুপ্ত প্রায়, সেখানে মায়ের আরাধনা আপনারা করেন শুধুমাত্র লোকাচারের জন্য। তা না হলে মাতৃসুলভ দেবী স্বরূপা প্রত্যেকটি নারীর মধ্যে মাকে দেখতে পেতে সুরক্ষিত হতো পৃথিবীর প্রত্যেকটি নারী। আসলে কি জানেন, কয়েকজনই জানে ভক্তি করতে, সে হোক মানুষ বা পাথরের তৈরি দেবী মূর্তি। আবার কেউ কেউ ভয় থেকে মানে তাকে। তবে কি জানেন, ওই বিধুমুখীর মুখের দিকে ভক্তি ভরে চেয়ে কেউ কি ভয় পেতে পারে? আমার সত্যিই তা জানা নেই।
আপনারা কোনটা করেন, ভক্তি নাকি ভয়? প্রশ্নটা যে আমাদের উদ্দেশ্যেই করা তা ভালো মতোই বুঝলাম, কিন্তু আমি কিছু না বলাই ন্যায্য বলে মনে করলাম। কখনো কোনোদিন এর উত্তর পেলে ব্রহ্ম অদ্বৈতকে অবশ্যই বলবো। শিবেশ্বর বুকে হাত রেখে বলল, বিশ্বাসে আমার অগাধ জোর বাবাজি। আমি জানি আমি মাকে ভক্তি করি। সে আমার বাড়ির মেয়ে আগে, অসুরের সংহারকারিণী এবং সৃষ্টি স্থিতিকারিণী পরে। ব্রহ্ম অদ্বৈতের মুখ এবারে একটু প্রসন্ন হল। তিনি একগাল হেসে বললেন, আপনার মতন কয়েকজন যুবকের হৃদয়ে দেবী কাত্যায়নী সদা শান্তিতে বিরাজ করতে পারে, তবু কিছু অসাধু পুরুষের জন্য বারংবার মাতৃসুলভ দেবী ও মানবীরা সংকটে পড়ে যান। আর আমার মতো কিছু মধ্যম মার্গের দিব্য পুরুষেরা অসাধু লোকের লোভের শিকার হই। এবারের জামাই গুরুচরণ আমারই মূর্তি জলাশয় থেকে তুলে নিয়ে যায় আর বিক্রি করে তখনকার কোনো এক প্রভাবশালী ব্যক্তিকে। বলতে গেলে সেবারের সেই ঘটনার কথাই বলতে হয় আপনাদের। আমার চোখে দেখা একটি দুর্বিষহ হৃদয় বিদারক ঘটনা, যার ব্যাখ্যা করতে আমি পারি না, তবু চেষ্টা করছি আপনাদের কিয়দংশ তুলে ধরার। কি জানেন, মানুষ এতটা নির্দয় যে হয়ে যাবে তা পরম ব্রহ্ম পর্যন্ত হয়তো জানতেন না। তাহলে হয়তো সৃষ্টির আদিতেই রচনা করতেন না মনুষ্য জাতির। যাই হোক, বুড়িচণ্ডীপুর গ্রামে সেই আশ্চর্য দৈবিক ঘটনার প্রত্যক্ষদর্শী হই আমি। ও গ্রামে ছিল এক স্বামী হারা তরুণী বিধবা পাগলি। স্বামীর অকাল মৃত্যুতে সে পাগল হয়ে গ্রামের এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াত। কেউ ইট খোলামকুচি ছোঁড়ে, আর কেউ বা ছোঁড়ে গরম জল। হতভাগিনীকে প্রথম দিন সেই গ্রামের 3 মাথা মোড়ে বসে বসে ঠোঙায় চাল ভাজা খেতে দেখেই বুকে বড় বেদনা হয়েছিল। গায়ের রং মায়ের কাঁচা পেতলের মতো ধবধবে সাদা, শুধু বেচারি ধুলো আর কালি ঝুলি মেখে এমন গায়ে কালো চটপড়া রং বানিয়েছে। আমার বড্ড ইচ্ছে করে তার ঘরবার বাসস্থান নিয়ে জিজ্ঞেস করি, তবে পাগলি কিছুতেই বলতে পারে না। খালি কোনো লোক দেখলেই হয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বা ভয়ে সংকীর্ণ হয়ে যায়। আমি বুঝতাম সেই ভ্যাল ভ্যাল করে তাকানোর অর্থ। নিজের মৃত স্বামীকে সে খুঁজত গ্রামের অন্য বাকি সব জোয়ান পুরুষদের মধ্যে। বিশেষ করে ছোট করে কাটা চুলওয়ালা লোকেদের ও খুব মনোযোগ দিয়ে দেখত। এটা তো বুঝলাম, কিন্তু ওই ভয়ের কারণটা আমি প্রথমে ঠিক সেটা ধরতে পারিনি। এদিকে সময়ও কম, আমার মূর্তি আমাকে খুঁজে বের করতেই হবে। ওম মন্ত্র জাপ করে ব্রহ্মজ্ঞান দ্বারা আমি জানতে পেরেছিলাম আমার মূর্তি বুড়িচণ্ডীপুর গ্রামেই কোথাও আছে। আমার শক্তির বৃহৎ অংশ সেই মূর্তি, ওটিকে লাভ করা আমার জন্য ভীষণ জরুরি। এমন করেই দিন কাটতে থাকে। বাঁশের মাচা বানিয়ে জঙ্গলে জঙ্গলে থাকতে শুরু করি। হঠাৎ একদিন কি মনে হতে সাহস সঞ্চয় করে পাগলির সাথে কথা বলতে চাই। মাত্র একটি দিনই কথা বলে বুঝতে পারি ও খুব ভালো একটি মেয়ে। পরদিন এদিক সেদিক ঘুরে ক্লান্ত হয়ে গাছতলায় বসে আছি, দেখি সেই পাগলি আমাকে চিনতে পেরে একটি পাকা পেয়ারা হাতে ধরিয়ে দেয়। তারপর মৃদু অথচ কাঁপা কাঁপা গলায় বলে, এটা কি? হ্যাঁ, খাবে কিন্তু খাবে। হ্যাঁ, আমার কিন্তু বড় ভালো লাগে পেয়ারা। আমার বর এনে দিত কুকুর, আমার বর এনে দিত। আচ্ছা আচ্ছা, তুমি আমার বরকে দেখেছো? এখানেই তো ছিল। বর, ও বর, বর কই গো তুমি? ও বর, কোথায় তুমি? ও বর, বর,
ও বর, 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 ও বর। ব্যাস, ওইটুকুই বলতে বলতেই ও দূরে মিলিয়ে যায়। পরন্তু বিকেলে আর ওকে দেখতে পাইনি। আর সেই মূর্তিটি, আপনি ওই মূর্তি খুঁজে পেয়েছিলেন? জিজ্ঞাসা করল শিবেশ্বর। হ্যাঁ, আবার নাও, বলছি সব। যখন সেই গ্রামে বহু খুঁজেও আমি আমার মূর্তি পাবো নাই ভেবে ধরে নিয়েছি, ঠিক সেই সময় ঘটল এক হিংসাত্মক ঘটনা। আমি সত্যিই দুঃখিত যে আমি তখন নিরুপায় হয়ে গেছিলাম। তবে মা জগজ্জননীর কৃপায় সত্যিই সেদিনের মতো আমার মনে ভক্তির সাগরে আমি আলো খুঁজে পেয়েছিলাম আবারও, এবং জাগিয়ে তুলেছিলাম এক অপার শক্তির ভাণ্ডার। আপনারা হয়তো এর পরের ঘটনাগুলি বিশ্বাস করবেন না। মানুষের মনে বিশ্বাস জন্মায় অলিক কল্পনায় বা চাক্ষুষ প্রমাণ দেখতে পারলে। আমি আপনাদের সেই সকল ঘটনা চাক্ষুষ দেখাতে পারবো না। আমি কেবল ব্রহ্মের স্বরূপ মাত্র। অতীতের সকল বস্তু ধ্বংসের জন্য প্রস্তুত করেন মহাদেব। তবে আমি আপনাদের বিশ্বাস করানোর জন্য দেখিয়ে দিতে পারি যে এই ব্রহ্মাণ্ড, তারা ও নক্ষত্রতে জীবন বাসন কেমন ভাবে বাস্তবায়িত হয়েছিল। তবে তা দেখতে গেলে অপেক্ষা করতে হবে গল্প শেষ হওয়া পর্যন্ত। আপনারা থাকবেন তো ততক্ষণ? আমরা দুজনে যেন না চাইতেই হাতে সর্প পেলাম। তাকে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। উনি আবার বলতে শুরু করলেন। বেশ বেশ, তবে মূল গল্পে ফিরে আসি। ঘটনাটা ঘটে দেবী পক্ষের সূচনা হওয়ার আগের রাতে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওদিকে সত্যিই লোকে বড় বিভ্রান্ত করত ওই পাগলিকে। আমি অত আর কাকেই বা বোঝাব। বড্ড মায়া হতো ওকে দেখলেই। মনে মনে ভাবতাম পাগলিটার একটা গতি করে দিয়ে যাব, আর জানবো কি এমন কারণে ও পুরুষ মানুষ দেখলে ভয়ে পালায়। আমি সত্যি বলতে খুব একটা সক্ষম ছিলাম না হাঁটা চলা করতে। এখনো একটি কারণের জন্য বেগ দিয়ে হাঁটি, সে গল্প পরে কখনো বলবো ক্ষণ। তো সেদিন সন্ধ্যায় গ্রামের একদম নির্জন প্রান্তরে ছোট দিঘির শান্ত জলে একটি বৃহৎ পদ্ম পাতার উপরে ধ্যানরত হয়ে বসেছিলাম। পাছে কেউ জেনে যায় আমার আসল পরিচয়ের কথা। এক মনে মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করছি নিজের মূর্তির সঠিক স্থান কোথায় তা জানবার জন্য। ঠিক ওই মুহূর্তেই আমার মনে পড়ল পাগলির কথা। তার জন্যে মায়ের কাছে প্রার্থনা করলাম, এবং তৎক্ষণাৎ যা দেখলাম তার মুখে প্রকাশ করি কিভাবে বলুন তো? দিব্য দৃষ্টির দ্বারা যা দেখলাম। কি ব্যাপার মালতী, এত রাতে কই যাও? এসো আমার কাছে এসো। না না, ছাড়ো আমাকে, ছাড়ো, যেতে দাও, যেতে দাও আমাকে। আরে যেতে দাও বললেই যেতে দেওয়া যায়? এসো এসো এসো, কাছে এসো। না না, যাবো না, ছাড়ো, আমি ছাড়ো। সারার জন্য তো ধরিনি তোমায় বউ আমার। এসো না, তোমাকে একটু আদর করি। ছাড়ো আমাকে, ছাড়ো, যেতে দাও, যেতে দাও আমাকে, আমায় ছেড়ে দাও। তবে রে শালি, তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার গায়ে পা তুললি? দেখ দেখ এবার তোর কি করি। এই এই তোরা অন্দরে নিয়ে আয় ওকে। পর্যন্ত কোনো মেয়ে ছেলে আমায় না করতে পারেনি রে, আর সেখানে তুই ফোন ছাড়, হ্যাঁ? পাগলিকে খুঁটিতে বাঁধ, ওর আমি ভালো করে দেখবো। তারপর
একটু থেমে গেলেন প্রৌঢ়, যেন মনের মধ্যকার শোকটাকে আত্মস্থ করলেন। সবটা গুছিয়ে একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলা শুরু করলেন তিনি। দেখলাম সেই তরুণী পাগলিকে কয়েকটি অসুররূপী ছেলে ধরে নিয়ে গেছে কোনো এক জায়গায়। মনে হয় বদ্ধ ঘরে আটকে রেখেছে। গায়ের কাপড় এলোমেলো করে দিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে লজ্জাহীনভাবে ছুঁয়ে দেখছে তারা। ওস্তাদ, আজ কিন্তু দারুণ শিকার পেয়েছি আমরা। ছিপে ভালো মাছ ধরা দিয়েছে। হ্যাঁ রে ভাই, এটা দেখছি একটি বড় মাছ উঠেছে ছিপে। কি ব্যাপার? তোর মাছটাকে তোলা। মন ভালো করে দিলি ভাই, কি বলিস? ঠিক। জি, দেখো দেখো, আমার দিকে তাকাও সোনা মেয়ে। কি ভালো লাগছে না? দেখো আমার দিকে তাকাও। মেয়েটির কাতর চিৎকারে গোটা বিশ্বের মানব জাতির উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। আমার কর্ণে তার আর্তচিৎকার আর সংমার্জিত হলো না। রৌদ্রের জেদ চাপলো আমার সর্বশরীরে। ওই নরকীয় অনর্থ আমি হতে দিতে পারতাম না। দৌড়াতে লাগলাম দিকবিদিক শূন্য হয়ে। পাগলি যেখানে প্রায় বসে বসে নিজের মনে খেলা করত, সেখানেই গেলাম প্রথমে, যদি কোনো সূত্র পাই। তেমন কিছুই পেলাম না, কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝতে পারছিলাম, ওকে বেশি দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এখানে পরিবহন ব্যবস্থা বলে কিছু নেই। তখনই মনে পড়ল পাগলির ভয়ের কথাটা। তখন বুঝতে পারলাম পাগলি কি কারণে এতটা ভয় পায় পুরুষ মানুষদের। কিন্তু তখন এত কিছু ভাবার সময় নেই। পাড়া গায়ের লোকেরা এসব দেখলে শুনলে গুটিয়ে শামুক হয়ে যায়। সেই রকমই দুজন ব্যক্তিকে পেলাম রাস্তায়। আমার শক্তির দ্বারা বুঝলাম এরা নিশ্চয়ই কিছু না কিছু জানে পাগলির অপহরণের বিষয়ে। জিজ্ঞেস করতে তারা ভয়ে ভয়ে বলল, বাবু, আমরা কিছু জানি না বাবু, গরিব মানুষ বটি, মুখ খুললেই তো গলা কেটে দেবে ওরা। জিজ্ঞেস করলাম, কে গলা কেটে দেবে বলো আমায়। অন্য বৃদ্ধ লোকটি বলল, এই গ্রামের সবচেয়ে বড় জমিদার গিরিশচন্দ্র হালদার, সে আমাদের বাড়ির মেয়েদেরও জানেনি বাবাজি। গরিবের একমাত্র গর্ব আমার ঘরের লোককে থেকে অসুচিকর দৃষ্টি দিয়েছে। ও বাড়ির ছোট ছেলের মেয়ে মানুষের প্রতি খুব লোভ। আমাদের গ্রামের চাষিরা কর দিতে না পারলে বাড়ির মেয়েদের মধ্যে থেকে সে একজন যুবতী মেয়ে মানুষকে প্রতি মাসে একদিন করে তুলে নিয়ে যায়। আমার মেয়েটাকেও তুলে নিয়ে গেছে। জানি না ওকে নিয়ে ওরা কি করবে। সে মেয়ে কি তোমার পাগল মেয়ে? সেটা আমারই মেয়ে, ও নাম মালতী। আমার ছেলে মানে হারাধন, মানে ওর স্বামীকে হারানোর পর থেকে আরো ঘরে থাকতে চায় না। এদিকে সেদিকে ঘুরে তার স্বামীকে খুঁজে বেড়ায়। আমার লক্ষ্মী স্বরূপা অনেক বুদ্ধিমতী মেয়ে। এত কিছু করে ওকে আর অনর্থের হাত থেকে আটকাতে পারলাম না বাবাজি, আটকাতে পারলাম না। বৃদ্ধ কান্নায় ভেঙে পড়লেন। আমি তুলে ধরে তাকে সামনে নিতে বললাম ও আশ্বস্ত করলাম যে আমি থাকতে কিছু তার পুত্রবধূর হতে দেব না। কিন্তু সত্যি বলতে আমার মূর্তি ছাড়া ওই চরাচরে বোধহয় একটি মশাও আমি মারতে পারতাম না। তবুও ছুটলাম রুদ্ধশ্বাসে। আমার কাছে তখন ছিল মাত্র একটি শক্তি,
যার দ্বারা কোনো ব্যক্তির স্মৃতি থেকে মুছে দেওয়া যায় কোনো কথা বা ঘটনা। বাড়ির দ্বারের প্রহরীদের উপর আমি ওই জাদুই প্রয়োগ করলাম। অচিরেই ওরা সমস্তটা ভুলে গেল, আর আমি অতি সন্তর্পণে বাড়িটিতে প্রবেশ করলাম। একটু একটু করে উঠে গেলাম উপর থেকে ভেসে আসা সেই পাগলির আর্তচিৎকারের আওয়াজ অনুসরণ করে। দোতলার পিছনের একটি ঘর থেকে ভেসে আসছিল মেয়েটির গলার আওয়াজ। আমি সজোরে দরজায় লাথি বসালাম। শব্দ করেই খুলে গেল ওই দরজা, এবং তক্ষুনি লক্ষ্য করলাম ওরা তরুণীকে বেঁধে রেখেছে একটি খুঁটির সাথে। জমিদার বাড়ির ছোট ছেলেকে দেখলাম জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে সে নিষ্ঠুর হাসি হাসছে। আমি আমার আদি শক্তির কাছে করুণা ভিক্ষা চাইলাম। তখন ওটা করা ছাড়া কিছুই উপায় ছিল না আমার কাছে। দেবীর সন্তানের প্রাণ রক্ষার স্বার্থে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ইয়া দেবী সর্বভূতেষু বিশ্বরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হঠাৎ এক প্রচন্ড গর্জনে আমার চিন্তন শক্তি ফিরে এলো। পাগলির লাবণ্যময় মুখ এলোমেলো কেশের মধ্যে ঢাকা পড়ে আছে। অমন হৃদয়ে কম্পন সৃষ্টিকারী প্রচন্ড চিৎকার করে সে প্রচন্ড রাগে ফুঁসছে ওই নরকের কীটগুলির দিকে তাকিয়ে। তার এখনো পরিবর্তনের কারণ আমি তখনও বুঝে উঠতে পারিনি। তার জ্বলন্ত ভাটার মতো ক্ষিকোটরে এখন দিব্য তেজ লক্ষ্য করলাম। ছেলেগুলির মনে বোধ হয় ভয় আর লালসা একসাথে জাগ্রত হল। এরপরই ঘটল আরেক কাণ্ড। আমাকে চমকে দিয়ে সেই মোটা পাটের দড়ি ছিঁড়ে খুঁটিতে বাঁধা হাত দুটোকে সামনে তুলে ধরে উঠে এলো সে। চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে তার। তাকে এর আগে এমন কখনো দেখিনি আমি। উঠে এসে সে প্রথমেই থাবা বসালো জমিদারের ছেলের গলায়। ব্যথায় উৎকট চিৎকার করে উঠল সেই মানুষরূপী পিশাচ। অন্য একটি ছেলে তার কাপড় ধরে টান দিতে গিয়েও পারল না। অসীম ক্ষমতার স্রোত বয়ে যাচ্ছে এখন পাগলির দেহ থেকে। এখন আর তাকে পাগলি বলে মনে হলো না। এত কিছুর মধ্যে এতক্ষণে লক্ষ্য করিনি এবারে চোখ গেল ঘরটার দিকে। পুরনো আসবাবপত্রে পরিপূর্ণ ঘর। আমি দেখলাম কোণের কুলুঙ্গিতে একেবারে ডান দিকে ঘুরিয়ে রাখা রয়েছে একটি চকচকে ধাতব বস্তু। এক নজরেই চিনতে পারলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমার উল্কাপিণ্ডের খণ্ডে সৃষ্ট মূর্তি। মা করুণাময়ী তাহলে আমাকে এইভাবে পথ দেখাচ্ছিলেন। দেবীর মহিমায় মনের মধ্যে ভক্তির সঞ্চার ঘটে গেল। হাত জোর করে প্রণাম করলাম। তারপর ওদের অগোচরে চোখের আড়ালে লুকিয়ে রাখা হাতে তুলে নিলাম একান্ত আপন আমার শক্তির ধারক যন্ত্রটিকে। সেই ক্ষণেই আমার কাছে সম্পূর্ণ বিষয়টি
পরিষ্কার হয়ে গেল। এবারের জামাই গুরুচরণ আমার ওই মূর্তি চুরি করে নিয়ে এখানে এসে বিক্রি করে দেয় জমিদার গিরিশচন্দ্রকে। যাই হোক, মূর্তি স্পর্শ করিবা মাত্রই আমার প্রাপ্য শক্তি আমি পেয়ে যাই। অনুভব করলাম দেহের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত আদি শক্তিশালী ক্ষমতার স্রোত প্রবাহ। এমত অবস্থায় সেই ঘরে ভরে গেছে আসরিক লালসা। অমন উগ্র রূপে দেখেও তাদের ভয় নয়, হাসি ফেটে উঠল। মা মহামায়ার ক্ষমতাতেই হবে হয়তো ওই পুরনো জিনিসে ঠাসা ঘরে কোথা থেকে মালতী একটা আস্ত খাড়া জোগাড় করতে এবং ধেয়ে গেলে তাদের দিকে। তীব্র আক্রোশে পুঁছতে লাগলো সে। ছেলেগুলি ছুটে পালাতে গিয়েও যেন পারলে না। মালতী যত আগে এগোয় তত ওরা পিছনের দিকে পিছিয়ে যেতে থাকে। এক সময় সমগ্র শক্তি সঞ্চয় করে এগিয়ে গেলে ওরা দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠিক এমনই রাত হয় তখন। তাদের পিছু পিছু দৌড়ে গিয়ে মালতী আর কোনো রকমের সময় নষ্ট না করেই খড়গ তুলে ধরে সজোরে এক কোপে বসিয়ে দেয় চতুর্থ ছেলেটির ঘাড় লক্ষ্য করে। অব্যবহৃত খড়গ হওয়া সত্ত্বেও অল্প ধারে ঘাড়ের হাড় পর্যন্ত ফাটিয়ে দেয় আশ্চর্য ক্ষমতাধরী মালতী। ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে থাকে ছেলেটির কাটা মাথা থেকে। বাকি তিনটি ছেলের সঙ্গে আমারও চোখ কপালে উঠে যায়। আমি অবাক হয়ে মালতীর মুখের দিকে চেয়ে থাকি। আমার বুঝতে আর একটুও সময় লাগেনি। তারপর আমার মন্ত্রের প্রভাবে মালতীর শরীরে যিনি এসেছেন তিনি আর কেউ নন, স্বয়ং মা ভদ্রকালীর স্বরূপ। তার খোলা অবিন্যস্ত চুলগুলো হাওয়ায় উড়তে থাকে। দেখলাম আশপাশের বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেল। অজস্র জোনাকির দল উড়তে থাকলো সেই দেবী স্বরূপিণী মালতীর আশেপাশে। বিকট চিৎকার করে এবারে মালতী প্রথম বাক্য বললে, তোরা জানিস না তোরা কাকে ভোগ করতে এসেছিলি? যার থেকে তোদের উৎপত্তি সেখানেই তোদের ভোগ বাসনার উদ্রেক হয়েছে। আজ তোদের মহা সর্বনাশের দিন। আমি তোদের বিনাশের কারণ হব। তৈরি হ। জমিদারের ছেলে চিৎকার করে বললে, এই মেয়ে তুই কে বলতো? কিন্তু আমি তোকে ভয় করি না। এর আবার কিসের সম্মান রে? হায় হায় হায়, আমার কাছে আয়, আমার কাছে আয়। দেখি তোর কত শক্তি আছে। আমার মতো এত বলশালী লোকের কাছে টিকে থাকতে পারিস কিনা দেখি। আমার বন্ধুদেরকে অমন করে মেরেছিস, তোর সর্বনাশ তো আমি এমনিতেই করবো রে হতভাগী। কিন্তু তার আগে তোকে একটু আদর করিনি। হ্যাঁ, আয় 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 না, আমার কাছে আয়। মূর্খ তুই, মূর্খ। তোর জ্ঞান নেই কিন্তু অহংকার আছে। অহংকারের এই গগনভেদী প্রাচীরে আজ তোর বিনাশ নিশ্চিত শয়তান। দেখলাম আমার চোখের সামনে সেই রণংদেহী চণ্ডীরূপী দেবী মানে মালতী আবার আরেকজন ছেলের দিকে এগিয়ে এসে চোখের নিমেষে গলার মাঝ বরাবর চালিয়ে দিল খড়গটাকে। আমি নির্বাক হয়ে সবটা দেখছি। ঠিক এরপরে হঠাৎ করে মালতী মাটিতে লুটিয়ে পড়ল। কি করে যে কি হলো কিছু বুঝতে পারলাম না। জমিদারের ছেলে চারুচন্দ্র পৈশাচিক হাসি হেসে একটু একটু করে মালতীর দিকে এগিয়ে যেতে লাগলো। আমি আপনাদের বলেছিলাম এক দারুণ কিছুর সাক্ষী হয়েছিলাম। সেটাই হলো মা মহামায়ার আগমন, নিজ চোখে সাক্ষ্য করতে পারার ঘটনা। আবারও মন্ত্র জাপ করছি আদিশক্তি পরমা প্রকৃতির আবাহনের জন্য, যাতে মালতীর দিকে আসা ওই অসুরদের মালতী সংহার করতে পারে। বটগাছের নিচে বুড়ো শিবের থান করা আছে বেদি করে। প্রত্যেক শিবরাত্রিতে পুজো হয়। তার নিচে পড়ে আছে মালতী।
আমি ওকে ঠেলে তুলতে চেষ্টা করতে যাবই, তখনই দেখলাম ওর শরীরটা নড়ে উঠল। মহাদেবের বেদিতে পোঁতা ছিল একটি জং ধরা ত্রিশূল। মালতী অসীম শক্তি সঞ্চয় করে এক টানে সেটাকে উপরে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে সে আমার পাশে এসে দাঁড়ালো। চোখের সামনে সাক্ষাৎ দেবীর শক্তিপুঞ্জের আলোক রশ্মি বিচ্ছুরিত হতে দেখলাম চরাচরে। এই মাতৃমূর্তি অতটা উগ্র ভয়ঙ্কর নয়, কিন্তু অবশ্যই শক্তিশালিনী। শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে জানে। মালতী এবারে সদম্বে বলে উঠে, যত পারবি আস্ফালন করে নিয়ে অসুর, আমি এই শয়তানের মুক্তি ঘটিয়ে তোর মস্তক ছিন্ন করব। সে খড়গ পুনরায় তুলে নিয়ে কাউকে কোনো কিছু করার সুযোগ না দিয়েই প্রহার করল দ্বিতীয় ছেলেটির গলায়। মালতীরূপী দেবী ছিন্ন ভিন্ন করে দিলেন ছেলেটির গলার নলি। এমন করেই দেবী সংহার করলেন মোট 3 জনের অসুরকে। চারুচন্দ্র মালতীর ওই রূপ দেখে ভয়ে আর এক প্রস্থ নড়াচড়া করতে পারল না। আমি বুঝলাম এমন দুস্থ অসহায় তরুণীর শরীরে এখন মহাপরাক্রমশালী নারী দেবী দুর্গার স্বরূপ অবস্থান করছেন। ভক্তিতে নত মস্তকে প্রণাম নিবেদন করলাম দেবীকে। মালতীর দেহ হতে দেবী এখন অসুর নিধনে মাতোয়ারা। চোখের সামনে পুনরায় যেন দেখতে পেলাম সেই 2500 বছর আগের অসুর বধ। মালতীর দেহ হতে নির্গত দিব্য জ্যোতির ফলে চারুচন্দ্র মালতীর মুখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ল এবং পিছিয়ে যেতে লাগলো। মালতী তত এগিয়ে যেতে লাগলো এক পা করে। চারুচন্দ্র চিৎকার করতে করতে বলল, চোখের সামনে দেখলাম চারুচন্দ্রের চুল মুষ্টিবদ্ধ করে হাতে ত্রিশূল শক্ত করে ধরে চারুচন্দ্রের মুখে গেঁথে দিল মহামায়া স্বরূপরূপী মালতী। দেখলাম ঠিক মহিষাসুর মূর্ধিনীর মতো মালতী চারুচন্দ্রের মুখে ত্রিশূল বিদ্ধ করেছে। তার হাতের খড়গ তুলে সে এবার শয়তানের চিরতরে নিষ্কৃতি করতে চাইলে চারুচন্দ্রের গলা বরাবর খড়গ বসিয়ে দিলে মালতী। আলোর গতিতে ছুটে এলো তার হাতের খড়গ। ধর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে নিষ্পত্তি ঘটালে বুড়িচণ্ডীপুর গ্রামের সেই মানুষরূপী অসুরকে। ঘাত এতটাই নির্মম ভাবে করল যে চারুচন্দ্রের মস্তক ভুলঙ্কিত হয়ে পড়ে রইল মাটিতে। আমি দেখলাম সেই তরুণী ছুটে গেল পাশের ঘন জঙ্গলের দিকে। শুধুমাত্র একটিবার সে পিছনে ফিরে আমার দিকে তাকিয়েছিল। একটি অতীব ক্লান্ত কিন্তু মমতা ভরা স্নেহের হাসি হেসে সে মিলিয়ে গেছিল বনের গভীরে। ওই মায়াময় শান্ত সৌম্য মুখ আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিনের পর থেকে আর তাকে কখনো দেখিনি। বোধ করি সে অন্যত্র চলে গেছিল, হয়তো নতুন কোনো মালতীকে বাঁচানোর জন্যে। ব্যাস, আমার ঘটনা বলা এখানেই শেষ হলো। এরপর আর আপনাদেরকে বলার মতো তেমন কিছু নেই। শুধুমাত্র একটি দামি কথা সর্বদাই মনে রাখবেন, দুর্গা সবার মতি ফিরিয়ে দেন। তাই আমি সেদিনের পর থেকে মালতীর নাম রাখি দুর্গামতি। দেবীর এহেন আখ্যান শুনে আমি নত মস্তকে প্রণাম করলাম। আমার জীবনে এই প্রথমবার যখন আমার দূর চোখ দুটি অপরিচিত ব্যক্তির সামনে সম্পূর্ণ ভিজে গেছে। অল্প একটু নিস্তব্ধতার পর আমি জিজ্ঞাসা করলাম, অসাধারণ কিছু শুনলাম বটে, সত্যি
কি দারুণ মায়ের মহিমা! এমন করে যদি সকল পাপীদের তিনি নিজে হাতে সংহার করেন তো কতই না ভালো হয়। আচ্ছা ব্রহ্ম অদ্বৈত, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন যে আপনার মূর্তিটা আপনি আবারও হারিয়ে ফেলেছেন, কিন্তু সেই বিষয়ে কিছু বললেন না তো। বুড়িচণ্ডীপুর থেকে ফিরে আসার আগে পর্যন্ত ওটা আমার সাথেই ছিল। পদব্রজে ঘুরে বেড়ানোই আমার স্বভাব। এমনই একদিন এক জায়গায় বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় আছি, কিন্তু আমার অন্য 3টি মাথাকে সজাগ রেখেছি। ঠিক সেই সময় আমি ও শিবেশ্বর রীতিমতো প্রায় একসাথে চিৎকার করে বলে উঠলাম, আপনার 4টে মাথা! তাই তো জানতাম আমার পশ্চিমমুখী সামবেদীয় মাথাটাই বেশি সজাগ এই কল্পের এই ব্রহ্মাণ্ডে। তাই আমার পশ্চিম মস্তকের উজ্জ্বল দ্যুতিতে এই বাড়ির মানুষদের বুদ্ধিমান ও শিল্পী প্রাণ গড়ে তুলেছে, এবং পরবর্তীতেও এমনই মানব মানবী বাড়িতে জন্মাবে। কে ঠিক বললাম তো শিবেশ্বর বাবু? ব্রহ্ম অদ্বৈতকে দেখলাম, মুখ নড়ল না। কথাটা ভেসে এলো মাথার পিছন দিক থেকে। আমি চমকে উঠলাম। সত্যি কি এসব নিজের চোখে দেখছি, নাকি স্বপ্নে আছি? অবচেতন মন অলিক কল্পনা ঝেড়ে এমন এক অবিশ্বাস্যকর স্বপ্ন ফেঁদেছে হয়তো। ব্রহ্ম অদ্বৈত একবার আমাদের মুখপানে দেখে নিয়ে আমাদের নির্বুদ্ধিতায় উপহাস করে অল্প হেসে আবার বলা শুরু করলেন। গ্রাম থেকে ফেরার পথে বিশ্রামের জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এমন সময় আমার ঝোলা থেকে কে একজন তরুণ এসে আমার মূর্তিটা নিয়ে অনেক দূরে মিলিয়ে গেল দেখলাম। এই আপনাদের মতোই কিছুটা দেখতে। আমি আর তার দিকে ধাওয়া করিনি। আপনারাই বলুন কত দৌড়াবো এই ভাঙা পায়ে। হবে হয়তো সে আমার মতোই কোনো মূর্তি সন্ধানী, কিন্তু বুঝতে পারছি না কেন তার ওই মূর্তির প্রয়োজন পড়ল। তবে তাকে কেন জানি না খুব চেনা চেনা লেগেছিল, কি জানি। যাই হোক, আপনাদের হয়তো মনে নেই, কিন্তু আজ মহালয়ার ভোর। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হবে। আপনাদের তো ওই কি এক যন্ত্রে শোনেন দেবী বন্দনা, অর্থাৎ মহিষাসুর মর্দিনী। সত্যি তো, গল্প খোঁজার লোভে আমি আমাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর কথাটাই তো ভুলে গেছি। বড্ড বেশি মাথা হেঁট করে বসে রইলাম। আর একটু পরেই শুরু হবে বেতারের সে অনুষ্ঠান। পিতৃপক্ষের অবসান হয়ে হবে দেবী পক্ষের সূচনা। আমি এবার ব্রহ্ম অদ্বৈত গিরিশর্গের কাছে সেই বিশ্বাস প্রাপ্তির কথা তুললাম, যেটা তিনি গল্পের একেবারে শেষে বলবেন বা দেখাবেন বলে কথা দিয়েছিলেন। আমার বলার আগেই শিবেশ্বর বলল, গুরুজি গুরুজি, এবারে সেই বিশ্বাস প্রাপ্তি কি দেওয়া যেতে পারে আমাদের? তিনি তার হাতের মুঠোয় ধরে রাখা পদ্মের খান নিয়ে বললেন, সে কি এখনো হয়নি বিশ্বাস? বেশ, তবে ওই জলের কাছে গিয়ে বসুন আপনারা। আমরা তার কথা মতো সেইখানে গিয়ে বসলাম। উনি আমাদের পিছনে হাঁটু মুড়ে বসে পড়লেন। প্রায় সাথে সাথেই কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই তিনি আমাদের ঘাড় 2 হাতে সজোরে ধরে কমলদিঘির গোলাপি আলোয় আঁকা জলের মধ্যে চুবিয়ে দিলেন। হতভম্ব হয়ে গেলাম আমরা দুজনেই, কিন্তু তারই মধ্যে দেখতে পেলাম অতি আশ্চর্য আশ্চর্য সব চিত্র ফুটে উঠছে আমাদের চোখের সামনে। আলোর একটা ছোট্ট বিন্দু একলা শিশুর মতো অন্ধকারে খেলা করে বেড়াচ্ছে। সেখান থেকে উৎপন্ন হচ্ছে গ্যাসের বলয়, আলোকের ফুলকি। সব কিছু একত্রিত হয়ে বিশাল আকার এক মহা বিস্ফোরণের সৃষ্টি হলো।
তবে কি একেই বলে বিগ ব্যাং? তারপর উৎপত্তি হতে দেখলাম ব্রহ্মাণ্ডের, এক নয়, দুই নয়, লক্ষ কোটি অগণিত ব্রহ্মাণ্ডের। অভূতপূর্ব দৃশ্যগুলি চোখের শিরায় শিরায় গেঁথে যেতে লাগলো। রেখা দিক বিদিক জোড়া লেগে অন্ধকার আকাশে ধ্রুবতারার আকৃতি সৃষ্টি করল। নতুন গ্রহ নক্ষত্র চোখের সামনে থেকে পেরিয়ে যেতে লাগলো। সূর্য চন্দ্র গ্রহের সম্মিলিত প্রভাবে সৃষ্টি হলো ভর ও আকর্ষণ বল। ক্লাস্টার, সুপারনোভা, এক্সপ্যান্ডিং ইউনিভার্সের থিওরেম সত্যি হতে দেখলাম। সৃষ্টি হলো পৃথিবী নামের এক গ্রহ। প্রথমে ছিল জলবিহীন শুকনো মরুভূমির খণ্ড, পরে ধীরে ধীরে বায়ুমণ্ডল তৈরি হলো, আবহাওয়া তৈরি হলো। বায়ুমণ্ডলে মেঘ জন্মে ধরিত্রীর বুকে প্রথম বৃষ্টিপাত ঘটল। নদী সমুদ্রের সৃষ্টি হলো, সৃষ্টি হলো জনজীবন, উদ্ভিদ জীবনের। বহু অজানা জীবজন্তুর খেলা করা দেখলাম। গাছেদের জীবনচক্র, গুহা মানব, জন্ম মৃত্যু সব একের পর এক সিনেমার রিলের মতো সরে সরে যেতে দেখলাম। ব্যাস, এরপর আর কিছুই মনে নেই আমার। ঘুম ভাঙে ভোরের দিকে। আমরা দুজন পুকুর পাড়ে শুয়েই সারাটা রাত কাটিয়েছি। শিবেশ্বর কালকের রাতের সমস্ত ঘটনাবলী নিছকই স্বপ্ন বলে উড়িয়ে দিতে চাইলেও আমি তা পারি না। তার কারণ এই জলাশয়ে ভেসে থাকা বিভিন্ন রঙের পদ্ম ফুলগুলি, এবং আরও আশ্চর্যের বিষয় হল একটি গোলাপি পদ্ম, যেটা আমাদের সামনে এখনো পড়ে আছে। এটি সেই পদ্ম যা ব্রহ্ম অদ্বৈতর হাতে দেখেছি আমরা। যাই হোক, আমি এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আশা করি সকল প্রশ্নের উত্তরসহ খানাডাঙ্গার দুর্গাবাটির ইতিহাসের সম্পূর্ণ দৃশ্যপট পরিষ্কার করতে পেরেছি, আর তার সাথে ব্রহ্ম অদ্বৈত গিরিশর্গের অভাবনীয় কাহিনীটিও জানাতে পেরেছি। সেদিন সকালের পর তাকে আর দেখতে পাইনি। শুধুমাত্র তার হাতের গোলাপি রঙা শুভ্র কমলটি তিনি আমাদের জন্য ফেলে রেখে গিয়েছিলেন, হয়তো কিছুর ইঙ্গিত করতে। সেই বছরও দুর্গাপূজা সেই বাড়িতে অতীব ধুমধাম করে পালিত হলো। আমি ছিলাম সেখানে দশমী পর্যন্ত। লিখিত আকারে এ বাড়ির অজানা ইতিহাস ও ব্রহ্ম অদ্বৈত গিরিশর্গের সমগ্র চিত্রটি তুলে ধরলাম। আমিও শিবেশ্বর পুজো কাটিয়ে সেই দিব্যপুরুষ এবং তার মহামূল্যবান সম্পদটিকেও খুঁজতে বেরিয়েছিলাম। এ কাহিনীর বিশ্বাস অবিশ্বাস এবারে আপনাদের হাতেই সঁপে দিলাম। পত্র দ্বারা এই লেখাখানি বিশেষভাবে ছাপানোর জন্য অনুরোধ করছি। লেখক শরণ স্মৃতি মুখোপাধ্যায়, সাংবাদিক। এতটুকুই লেখা ছিল এই পত্রখানির পাতাগুলিতে। আশ্চর্য হয়ে সমস্তটা পড়লাম। মনে মনে মায়ের মহিমার কথাগুলি ভেবে গায়ে শিহরণ দিয়ে উঠল। রোমাঞ্চিত হলাম এই অদ্ভুত ঘটনা শুনে। ভক্তিতে নতমস্তকে প্রণাম জানালাম ঠাকুর দালানের দেবী মূর্তিকে। তবে বলেছিলাম গল্পের শেষে বলে যাব আমার পরিচয়। মনে আছে নিশ্চয়ই? আমি যেখানে বসে আছি এইটি সেই দুর্গাবাটির অন্দর, যেখানে চিঠির শিবেশ্বরের জন্ম। হ্যাঁ, আমি এখন সেই বাড়িতেই বসে রয়েছি। তবে এই বাড়িতে ব্রহ্ম অদ্বৈত গিরিশর্গের উল্কাপাতের ফলে সৃষ্ট জলাশয় নেই। এই বাড়িতে কোনো উল্কাপাতও হয়নি। এটি হলো গিয়ে অজস্র ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও লুকিয়ে থাকা সমান্তরাল মহাবিশ্বের অন্য আরেকটি পৃথিবীর, অন্য আরেক জগতের পদ্মাশ্রয়। আর আমি হলাম গিয়ে এই ব্রহ্মাণ্ডের একজন সাধারণ মানুষ। আমার নাম ব্রহ্ম অদ্বৈত গিরিশর্গ।
শেষ হলো আজকের আমাদের দি টেলস অফ ফিনিক্স অরিজিনালসের বিশেষ নিবেদন দুর্গা মুদি। গল্প পাঠে ও স্মরণ স্মৃতির চরিত্রে ইন্দ্রজিৎ, শিবেশ্বর অচিন্ত, ঠাকুরপো প্রদ্যুৎ, বৌঠান সুদীপ্তা, রাজলক্ষ্মী পার্থ, গুরুচরণ সৌমিক, ঠাকুরমশাই রাজ, মালতী দেবস্মিতা, গ্রামবাসী রমাকান্ত, চারুচন্দ্র কৌশিক, অন্যান্য কয়েকটি চরিত্রে রাহুল, সৌমিক ও সায়ন্তন, এবং গল্পের লিখন সূত্রধর, মালতীর শ্বশুরমশাই ও ব্রহ্ম অদ্বৈত গিরিস্বর্গের ভূমিকায় আমি রূপঙ্কর। নাট্যরূপদানে শব্দ সংযোজনে সায়ন্তন দাস, মিক্সিং মাস্টারিংয়ে পার্থসারথী দাস ও রূপঙ্কর, আবহ সৃষ্টি শুভ্র কমল মুখার্জি ও আমি রূপঙ্কর। প্রচ্ছদ আয়ুষ সেনগুপ্ত। স্পেশাল এফেক্টস, শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় আমি রূপঙ্কর। আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হল, শিবেশ্বরের দেশের বাড়ির নাম কি ছিল? সঠিক উত্তরটি লিখে জানান কমেন্ট বক্সে, আর সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব আগামী গল্পে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় detailsoffphoenix@gmail.com। বানানটা বলে দিই, THETALESOFPHOENIX@gmail.com। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দি টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসবো কোনো এক নতুন আলো বাঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়।